সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1172তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো গাইবান্ধার ছেলে মোহাম্মদ হৃদয়ের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল, মৃত স্ত্রীর কবরের ভিতর পাওয়া যায় লক্ষ টাকার গয়না। এক মৃত বউয়ের কবরে পাওয়া যায় লক্ষ টাকার গয়না। এই গল্পটা গাইবান্ধার প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবারের পারিবারিক জীবনের এক ভয়ঙ্কর রকম তাজ্জব বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত গাইবান্ধার বা হৃদয়ের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হৃদয় ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর, এক কথায় বলতে গেলে কৃষকও বলা চলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রতি ধান কাটার মৌসুমে আমার বাবা গাইবান্ধা, রংপুর ছেড়ে কুমিল্লা, নোয়াখালী, চিটাগং অথবা উত্তরবঙ্গের ছেড়ে বিভিন্ন জেলায় চলে যেত কাজ করার জন্য। 3 মাস, 4 মাস, 5 মাস এরকম করে আমার বাবা কাজ করতো। এরপরে আমার বাবা বাড়িতে ফিরে আসতো এবং এসে আবার পুনরায় আমাদের গ্রামে বিভিন্নভাবে দিনমজুরা কাজ করতো। আমি খুব ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার আব্বা এই ধরনের কাজগুলোই করে। এরকম করে আমার বাবা টাকা পয়সা ইনকাম করে, আর তাই দিয়ে খুব অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। আমাদের এলাকার হুজুরের কাছে যতটুকু ইসলামিক শিক্ষা নেওয়া, ঠিক সেই শিক্ষাটাই নিয়েছি। বইয়ের পাতা আমার কখনো পড়ে দেখা হয়নি। আমি ঠিকমতো নিজের নামটা পর্যন্ত কাগজে লিখতে পারি না। এক অশিক্ষিত মূর্খ একটা ছেলে আমি। অজপাড়াগাঁয়ের প্রত্যন্ত এলাকার আমি খেটে খাওয়া দিনমজুরের সন্তান। এখানে ওইখানে ঘুরে ফিরে এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বয়স যখন প্রায় 14 বছর বয়স, তখন আমাদের জীবনে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে। তখন আমার ছোটো বোনটা একেবারেই ছোট। আমার আব্বা নোয়াখালীতে যায় কাজের উদ্দেশ্যে, এবং ওখান থেকে 3 মাস পর আমার আব্বা যখন কাজ করে ফিরে আসার কথা জানতে পারি, আমার আব্বা নাকি কাজ করে নোয়াখালী থেকে ফিরে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকার কাছাকাছি কোনো এক জায়গায় আমার আব্বা মৃত্যুবরণ করে। আব্বু মারা গেছে এটা কিন্তু আমরা জানতাম না। ওই সময় আসলে মোবাইল ফোনের জামানা ছিল না, এবং মোবাইল ফোনের জামানা না থাকার কারণে আমার আব্বু বলেছিল ওইখান থেকে ফোন করে, নোয়াখালী থেকে ফোন করে আমাদের বাজারের দোকানে ফোন করে বলেছিল উনি বাড়িতে আসবে। তো যেহেতু বাড়িতে আসবে, আমার আম্মা তো ওইভাবে প্রস্তুতি নিচ্ছে, আব্বু বাড়িতে আসবে, রান্নাবান্না করছে বা এটা একটা। তো এরই পরে আমার আব্বার বাড়িতে আসলো না। একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আম্মা ওই বাজারের মোবাইল থেকে আবারও নোয়াখালীর ওই নাম্বারে ফোন করে। তারা বলে আমার আব্বার সাথে 3 জন ছিল, তারা সবাই তো চলে গেছে, এখানের কাজ শেষ, এবং মালিকের কাছ থেকে টাকা বুঝে নিয়ে তারা সবাই রংপুর আপনার গাইবান্ধার উদ্দেশ্যে চলে গেছে। কিন্তু আমার আম্মা বলতেছে কই গাইবান্ধার যদি রওনা দেয় তাহলে তো আসার তো কথা, আসলো না তো। টোটাল 3 জন ছিল, একজন ছিল গাইবান্ধার আর 2 জন ছিল রংপুরের। তো এরকমভাবে ওনাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এবং খোঁজ খবর পাওয়া না গেলে 3 জনেরই কোনো খবর পাওয়া যাচ্ছে না। যখন খবর পাওয়া গেল না, আমার আম্মা তখন হুল্লো হয়ে খুঁজে বেড়াচ্ছে কিরে কোথায় চলে গেল। এবং এরকম করতে করতে আমাদের এলাকার যে মোড়ল ছিল, মোড়লের কাছে তখন আমার আম্মা খবর পাঠায় যে এমন এমন ঘটনা, আমার স্বামী তো 2 দিন আগে নোয়াখালী থেকে রওনা দিছে, এখনও আসে নাই বাড়িতে, রাস্তায় কোনো কিছু হলো কিনা। আমাদের গ্রামের মোড়ল তখন আস্তে আস্তে করে খবর নিয়ে জানতে পারে আমার আব্বা যে গাড়ি করে আসতেছিল ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এবং বেওয়ারিশ লাশ হিসেবে রাজধানী ঢাকায় আমার আব্বাকে দাফন করা হয়। হসপিটালে আমার আব্বা মারা যায়, এবং মৃত্যুর পর আমার আব্বার কোনো অ্যাড্রেস পাওয়া যায়নি, কোনো ঠিকানা পাওয়া যায়নি, যার জন্য ওইখানে আমার আব্বাকে দাফন করে দেওয়া হয়। এবং এই খবর পেয়ে আমরা তখন দৌড়ে ওই ঢাকাতে ছুটে যাই, আমি, আমার মা এবং আমাদের গ্রামের আরেকজন মোড়ল সহ 3 জন আমরা যাই। এবং যাওয়ার পরে ওই হসপিটালে কথাবার্তা বলে অনেক খোঁজাখুঁজি করার প্রায় 3 দিন পরে আমরা জানতে পারি আমার আব্বা মারা গেছে এবং আমার আব্বাকে দাফন করা হয়েছে। বেওয়ারিশ লাশ হিসেবে আমার আব্বাকে যেখানে দাফন করা হয়েছিল আমরা ওখানে যাই, এবং আব্বার কবরে আমি, আমার মা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করি। তো কবর যিনি পাহারাদার বা ওখানে যারা ছিল তারা বলতেছে দাফন হয়ে গেছে, এখন আর কি করবেন, মাঝে মাঝে আপনার এসে এখানে আপনার স্বামীর কবর দেখে যান। তো
তো সেখান থেকে আমরা তখন ফিরে চলে আসি, কয়েকদিন থাকার পরে চলে আসি। জানতে পারি আমার আব্বুর সাথে রংপুর থেকে যে 2 জন লোক গেছিলো তাদের মাঝে একজন মারা গেছে, ওনারও কিন্তু খবর পাওয়া যায় নাই। আর আরেকজনের আপনার মানে বেঁচে আছে, বা উনি হচ্ছে হসপিটালে এখনও ঢাকার মেডিকেলেই আছে। তো ওই লোকের সাথে কথাবার্তা বলে ওই যিনি মারা গেছে ওনার ঠিকানা নিয়ে আমরা রংপুরে গিয়ে ঠিকানাও দিয়ে আসি, যে ওনাদের মানে লোক মারা গেছে, তারা এসে আবার ঢাকায় দেখে যায় কবর। তো আমার আব্বু যখন মারা যায়, আব্বু মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা একেবারেই ভেঙে পড়ে। কারণ আমাদের ইনকামের একমাত্র পথ ছিল আমার আব্বা। আমার আব্বা টাকা পয়সা ইনকাম করতো এবং আব্বুর টাকায় আমাদের গোটা পরিবারটা চলতো। এবং আব্বুর এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে আমাদের গোটা পরিবারটা তখন ভেঙে পড়ে। পরিবার আগের মতো চলতেছিল না, পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখা দেয়। ওই মুহূর্তে আমিও অনেক ছোট, আমিও তেমনভাবে কোথাও কোনো কাজে যেতে পারি না, এবং যদিও কোনো কাজে আমি যাই তা আমাকে অনেক কম টাকা বেতন ধরা হয়, মানে অনেক কম টাকা দেয়। এবং যেই টাকা দেয় ওই টাকা দিয়ে আসলে কাজ করাও পসিবল না, কাজ করাও সম্ভব না। এরপরেও কী আর করা, ওরকম করে মানুষ নিয়ে যায়, মানুষের এখানে কাজ করে দিন চুক্তি 50 টাকা 60 টাকা, এর বেশি কিন্তু কেউ দেয় না। ঘরে মা, দাদি এবং হচ্ছে ছোটো 3টা বোন, তাদের খরচ, তাদের খাবার খরচে আমি জোগাড় করতে পারি না। এবং একটা পর্যায়ে আমার বোনেরাও তখন আস্তে আস্তে মানুষের কাজে লেগে যায়। আমার বোনেরা মানুষের বাড়িতে এখানে ওইখানে দিন চুক্তিতে কাজ করে। এটা দেখতে আমার অনেক বেশি খারাপ লাগে। এই কষ্টটা শুধুমাত্র তারাই বুঝবে যারা নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছে। কত যে লজ্জা এবং কত যে কষ্ট, মানুষের কাজ করি এমন করে তখন আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বৎসরের কাছাকাছি, 18 থেকে 20 বৎসরের কাছাকাছি। ওই মুহূর্তে এসে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি অন্য কিছু একটা করব। মানে তখনও কিন্তু আমি মানুষের এখানে কাজ করতাম। আমার ছোটো যে 3টা বোন আছে, 3টা বোনেরও বিয়ে হয়নি, ওরা ওভাবেই পড়ে আছে এবং মা আছে, দাদি আছে। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি অন্য কিছু একটা করব। এভাবে অন্যের জমিতে কাজ করে যে টাকা হাজিরা পাই তা দিয়ে খেয়ে পরে আর কোনো কিছুই থাকে না। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি অন্য কিছু একটা করব। চিন্তা ভাবনার পরিফলে আমি তখন আমাদের এলাকাতে একটা জমি বন্ধক নিলাম। এই প্রথম আমার মায়ের কাছ থেকে কিছু টাকা এবং বাকি কিছু টাকা আমি আমাদের এলাকার সমিতি থেকে উঠে একটা জমি বন্ধক নেই, এবং বন্ধক নিয়ে পরে এই জমিতে আমি তখন চাষাবাদ শুরু করি। আলহামদুলিল্লাহ ওই জমিটাতে চাষাবাদ করার পরে আমার ভালো টাকা ইনকাম হয়, মানে আয় উন্নতি ভালোই হয়। এবং ইনকাম যখন ভালো হয় আমি তখন চিন্তা করলাম যেহেতু ইনকামটা এখন ভালো আছে, তাহলে আমি অন্যভাবে কোনো কিছু করার চেষ্টা করব। মানে আমি আরও কিছু জমি নেব। তখন আমি বাগা বন্ধকের উপরে আরও কিছু জমি নেই এবং জমি নিয়ে আমি চাষাবাদ করতে শুরু করি। ইনশাল্লাহ আমার 19-20 বছরের বয়সের মধ্যে আমি তখন আমাদের পরিবারের সমস্ত অভাব অনটন কাটিয়ে একটা ভালো অবস্থানে পরিবারটাকে নিয়ে যাই। পরিবারের সমস্ত অভাবগুলোকে দূরে ঠেলে আমি তখন একটা সচ্ছল পরিবার হিসাবে আমাদের পরিবারটাকে আমি করি। আমি হচ্ছে ভালো টাকা ইনকাম করতেছি, আমি নিজে জমি করি এবং সেই জমির ফসল বিক্রি করি, এই নিয়ে ভালোভাবে চলতেছিলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের গ্রাম থেকে মোটামুটি একটু দূরের একটা গ্রামে একটা জমি পাই। তো ওই জমিটা মোটামুটি আপনার উঁচা আছে, মানে উঁচা টাইপের একটা জমি, যেটাতে আপনার ধরেন সবজির চাষ করলে অনেক ভালো হবে। তো সামনে ছিল শীতের মৌসুম। আমি তখন চিন্তা করলাম যেহেতু সামনে শীতের মৌসুম এবং জমিটা দেখে আমার কাছে মনে হলো এটাতে যদি আমি লাউয়ের আবাদ করি তাহলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। জমিটা উঁচা আছে এবং এটার পাশে হচ্ছে একটা পুকুর আছে। ভাবলাম পুকুর থেকে পানি সেচ দিলে মোটামুটি এখানে মানে ভালো অবস্থানের মধ্যে হবে। ওই সময় কিন্তু আমি আমার গ্রামের মধ্যে অনেক ভালো, যারা আমাদের সাথে কথা বলতো না, আমাদেরকে দেখলে দূরে থাকতো, সেই মানুষগুলো পর্যন্ত এখন আমাদের সাথে ভালো করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, এবং আমাদের সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। তো আমি তখন চিন্তা করলাম যেহেতু জমিটা উঁচা আছে ওইখানে আমি লাউয়ের চাষ করব, মানে লাউয়ের আবাদ করব। এরপরে আমাদের এলাকার আরেকজন কৃষক আছে হামিদ কাকা, ওনারে নিয়ে দেখাইলাম। উনি দেখে আমার বলতেছে হ্যাঁ এটাতে লাউয়ের চাষ ভালো হবে। পরে 1 বছরের জন্য আমি তখন ওই জমিটাও বন্ধকের উপরে নিলাম, মানে জমি যায় তার কাছ থেকে বন্ধক নিলাম। এবং বন্ধক নিয়ে যেহেতু সামনে শীতকাল, আমি তখন ওইখানে লাউয়ের আবাদ করার জন্য জমিটাকে আমি তৈরি করলাম। আলহামদুলিল্লাহ জমিটার পরিচর্যা ঠিকঠাক মতো করে আমি তখন ওখানে লাউয়ের বীজ লাগাই দিলাম। কিছুদিনের ভিতরে আমি আবার পুকুর থেকে পানি আনি বালতি দিয়ে পুকুর থেকে পানি উঠাই ওই লাউ গাছের মধ্যে দিই, বীজের মধ্যে দিই। আলহামদুলিল্লাহ এরকম করতে করতে কিছুদিনের মাথায় আমার লাউ গাছগুলো মাথার চারা দিয়ে উপরের দিকে ওঠে। তখন আমি আস্তে আস্তে করে বাঁশের চিল এটা ওইটা দিতে থাকি এবং একটা সময় আমি নারিকেল গাছের ঢাল কেটে চারপাশে এক ধরনের বেড়া, মানে বর্ডারের মতো দিই এবং মধ্যখানে তখন আমার লাউয়ের চাষটা আমি করতে থাকি। আলহামদুলিল্লাহ লাউয়ের আবারটা আমার এত ভালো হয় বলার মতো না, অনেক ভালো লাউ ধরে এবং ফুল ফল সব আমি অনেক ভালো পাচ্ছি। এইরকম করতে করতে সময়গুলো
খুব ভালোভাবে কাটতেছে। আমি ২টা ট্রাম লাউ বিক্রিও করলাম। ২টা ট্রাম বিক্রি করার পরে মোটামুটি খুব ভালোই হয়েছিল। এবং ৩য় ট্রামের সময় আমি কী করলাম, মানে লাউ যেদিন বিক্রি করার কথা, লাউ যেদিন উঠে বিক্রি করার কথা, বাজারে নেওয়ার কথা, ওই দিন আমার শরীরটা অনেক খারাপ ছিল। তো যার জন্য আমি ওই বাজারের আগের রাতে লাউ কাটি নাই। এবং লাউ না কাটার পরে আমার আম্মা বলল যে বাজার থেকে কোনো কিছু বাজার করে আনার জন্য মাছ, শাকসবজি এটা ওটা লাগবে। তো এরপরে আমি বাজারে গেলাম, বাজার থেকে কিছু বাজার সাজার করবো এই জন্য। এবং বাজারে যাওয়ার পর আমি দেখলাম রাহেলা বলে একজন মহিলা আছে, ওই মহিলাটা ৮-১০টা লাউ নিয়ে আসছে বিক্রি করার জন্য বাজারে। তো ওই লাউগুলো দেখার পরে আমার মাথায় তখন হঠাৎ করে চেড়ে বসলো, কিরে, মানে লাউগুলো দেখলে মনে হয় যেন আমার জমির লাউ। মানে ওই মহিলার বাড়ি যেখানে, ওই মহিলার বাড়ির পাশেই হচ্ছে আমার লাউ ক্ষেতটা, মানে আমার লাউ ক্ষেত। তখন আমি চিন্তা করলাম যে এই লাউগুলো মহিলা আনলো কোত্থেকে। পরে ওনারা আবার আমি চিনি, মাঝে মাঝে আমি লাউ গাছে পানি দিতাম, ওনার সাথে দেখা হইতো, কথা হইতো। এবং অনেক দিন আমি ওনাকে আমার লাউ গাছের যে ডোকা, মানে লাউ গাছের মাথাগুলো ওনাকে দিতাম উনি রান্নাবান্না করার জন্য। একটু গরিব মানুষ ছিল আর কি, রাহেলা খালা। পরে আমি বললাম যে খালা, আপনি লাউ আনলেন কোত্থেকে, এমনি বলছি। এবং উনি ওনার দিকে তাকানোর পরে আমি বুঝে গেছি যে লাউগুলো চুরির লাউ, কারণ উনি আমাকে দেখে চকরমকর করতেছে, কখনো এইদিকে তাকাচ্ছে, কখনো ওইদিকে তাকাচ্ছে, মানে কেমন জানি ওনার ভিতরে একটা চুরি চুরি ভাব আছে। যখন এরকম চুরি চুরি ভাব আছে আমি তখন বুঝে গেলাম যে লাউগুলো আমার জমির। পরে আমি বললাম যে খালা, লাউগুলো কোত্থেকে আনছেন? পরে আমার বলে, এগুলো আমার বাপের বাড়ি থেকে আনছি। আমার বলে, আমি বললাম আপনার বাপের বাড়ি থেকে লাউ আনছেন, কিন্তু দেখে তো মনে হয় লাউগুলো আপনি একটু আগে কেটে আনছেন, এরকমটা মনে হচ্ছে। পরে উনি বলেছেন না না না, এগুলো আমি আমার বাপের বাড়ি থেকে আনছি, ৮-১০টা লাউ কিন্তু। তো আমার তখন আর এখানে বাজারে বেশি কথাবার্তা বাড়াইলাম না, আমি বাজার সাজার করলাম, বাজার সাজার করে বাড়িতে আসলাম মাগরিবের আগে। মাগরিবের আগে বাড়িতে আইয়া আমি তখন আমার টর্চ লাইটটা নিয়ে আমি লাউ ক্ষেতের দিকে রওনা দিলাম, যে আসলেই আমার লাউ ক্ষেত থেকে লাউ চুরি হয়েছে কিনা এটা জানার জন্য। ভাই, আমি যেটা ধারণা করলাম সেটাই ঠিক। আমি লাউ ক্ষেতে ঢুকে দেখি আমার লাউ ক্ষেতের অনেকগুলো লাউ কাটা, মানে লাউগুলো কেটে ফেলছে। এই লাউগুলো কাটা দেখার পরে আমি তখন রায়লা খালার বাড়ির দিকে গেলাম, এবং বাড়িতে গিয়ে দেখলাম যে উনি ওনার উঠানের মধ্যে কী জানি করতেছে, কাজ করতেছে রাতের বেলা। পরে আমি বললাম, খালা, আপনি কি এই কাজটা ভালো করছেন? আপনি কি এই কাজটা ভালো করছেন? আপনি আমার জমির লাউগুলো এভাবে কাইটা বাজারে বিক্রি করে দিলেন। উনি আমার বলে, কে বললো আমি তোমার জমির লাউ কাটছি? আমি বলি, দেখেন, আপনি বাজারে বিক্রি করছেন, আমি হাতে নাতে আপনাকে ধরছি, এবং আমার জমিতে লাউ নাই। উনি আমাকে বলতেছে, ও, লাউ খালি একমাত্র তুমিই চাষ করছো, লাউয়ের আবাদ আর কেউ করে নাই, শুধু তুমিই লাউয়ের আবাদ করছো? কে তোমারে বলছে আমি তোমার এখান থেকে লাউ নিছি? আমি তোমার এখান থেকে কোনো লাউটাও নিই নেই। তো হাতে নাতে ধরা খাওয়ার পরেও উনি এরকম করে আমার সাথে জেরা করে যাচ্ছে, মানে তর্ক করে যাচ্ছে। তো ওনার যেহেতু মহিলা মানুষ, আমি ওনার সাথে তর্কে জড়ালাম না। তর্কে না জড়িয়ে ওই এলাকার যে সর্দার ছিল, আমি তখন সর্দারের কাছে গেলাম, এবং সর্দারের কাছে গিয়ে সর্দারে ডাকলাম। ডাইকা আমি সর্দারে তখন আমার জমিতে আনলাম। আইনা আমি টর্চ লাইট মেরে পুরো জমিটা দেখালাম যে দেখেন, এখান থেকে লাউ কাটছে। আমি লাউয়ের যে ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো দেখালাম যে এইভাবে আমার লাউগুলো কাটছে। তো সর্দার তখন আমারে বললো, একটা কাজ করো, আগামী দিন বিকেল 3টা বাজে তুমি আসো আমার কাছে। এর মাঝে আমি ওই মানে রাহেলারে বলবো, এবং বসে এটা একটা সিদ্ধান্ত হবে। পরে বিকেল 3টা বাজে আমি তখন ওই মেম্বারের বাড়িতে গেলাম। এরপরের দিন যাওয়ার পরে মেম্বার তখন মানে বাড়িতে আসে। পরে আমারে বলে, হ্যাঁ বলছিলাম তো, চলো ওদের বাড়িতে চলো। এবার আমি এবং মেম্বার আরও কয়েকজন লোক, ওদের গ্রামের মেম্বার আরও কয়েকজনকে নিল সাথে করে। এবার রাহেলা খালার বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম ওনার বাড়ির মধ্যে উনি আগে চেয়ার দিয়ে রাখছে, তার মানে উনি নিজেই জানতো যে এখানে লোকজন আসবে। পরে এই জায়গার মধ্যে সবাই বসছে, বসার পর আমারে জিজ্ঞেস করলো, মেম্বারে বলতেছে, এই সর্দারে বলতেছে, কিও বলো কী হয়েছে? আমি তখন বললাম যে এই ঘটনা। সব কিছু বলার পরে তখন রাহেলা খালাকে যখন জিজ্ঞেস করা হলো, উনি বলে, না, আমি ওখান থেকে লাউ কাটি নাই। মেম্বার বলতেছে, আপনি বাজারে গতকালকে লাউ বিক্রি করছেন? মহিলা বলে, হ্যাঁ বিক্রি করছি। তা লাউ কোত্থেকে আনছেন? বলে, আমার বাপের বাড়ি থেকে। বলে, আমি খবর নিয়েছি আপনার বাপের বাড়িতে কেউ লাউয়ের চাষ করে নাই, লাউয়ের আবাদ আপনার বাপের বাড়ি থেকে কেউ করে নাই। এরপর উনি বলতেছে, আমি আরেক জায়গা থেকে কিনে আনছি। তো মেম্বার তখন বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে মেম্বার তখন বলল, আপনি যেহেতু লাউ এখান থেকে ওর লাউগুলো বিক্রি করছেন, তাহলে প্রতি লাউয়ের একটা কয়টা 10টা না 11টা লাউ ছিল, 11টা লাউয়ের একটা দাম নির্ধারণ করে বললো, আপনি ওকে এত টাকা ফিরিয়ে দেবেন। 3 দিনের মধ্যে ওর টাকা ওকে দিবেন, যে টাকা লাউ বিক্রি করছেন। যদি না দেন তাহলে আমরা আপনার উপরে অন্য ব্যবস্থা নিব। এই কথা বলে ওখান থেকে তখন দরবার কারবার শেষ হয়ে গেছে। সবাই তখন যে যার মতো করে চলে গেছে। আমিও তখন আমার বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে গেছি। এরপর থেকে আমি মাঝে মাঝে রাতের বেলা এসে আমার লাউ খেতে আমি পাহারা দিই। আগে পাহারা দিতাম না, এরপরের দিন আমি পাহারা দিই। এবং এর পরের দিন বিকাল 2:30 বাজে আমি তখন লাউয়ের জমিতে কাজ করতেছি। এমন সময় একটা মেয়ে আমার লাউ খেতে আসছে। আইসা আমার ডাকতেছে, হৃদয় ভাই, ও হৃদয় ভাই, 2-3টা ডাক দিল।
এবং 2-3টা ডাক দেওয়ার পরে আমি তখন আসছি এবং আসার পর দেখলাম একটা মেয়ে মানে মোটামুটি সুন্দর আছে এবং গোমটা মাথা মানে ওড়না দিয়ে মাথার মধ্যে গোমটা দিয়ে আছে। পরে আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না, আপনি কে? তো আমারে বলতেছে আমি আপনার যে রাহেলা খালার ওই দিন দরবার করছিলেন না গতকালকে, আমি রাহেলা খালার মেয়ে, আমার নাম হচ্ছে রিপা। পরে আমি বললাম যে আপনার নাম রিপা, তো কেন আসছেন এখানে? যেহেতু রাহেলা খালার কথা বলছে আমি একটু রেগে গেছি, যেখানে কেন আসছেন? পরে বলতেছে ভাইয়া আমি একটু আপনার সাথে কথা বলবো, যদি কিছু না মনে করেন। আমি বললাম ঠিক আছে বলেন। বলে আপনি আমার আম্মার কাছ থেকে, আমার আম্মা আপনার লাউ বিক্রি করে যে টাকা নিয়ে গেছে, আপনি একটু সর্দারে বইলা ওই টাকাটা আরেকটু পিছনে নামান, আমাকে 15 দিনের সময় দেন, আমি 15 দিনের ভিতরে আপনার ওই লাউয়ের টাকাটা আমি পরিশোধ করে দিব। আপনি মেম্বারকে একটু মানে সর্দারকে একটু বলে দেন। আমি তখন বললাম না আমি তো 15 দিনের টাইম দিব না, 3 দিনের মধ্যে আমার লাউয়ের টাকা দেওয়ার কথা, 3 দিনের মধ্যে আমার লাউয়ের টাকা দিতে হবে, 3 দিনের জায়গায় 4 দিন হলে কিন্তু আমি মানবো না। পরে মেয়েটা এসে আমার পা ঝরায় ধরছে, পা ঝরে ধরে কান্না করতে শুরু করছে যে ভাই আপনি আমাদের পারিবারিক অবস্থাটা বুঝেন না, কী কারণে আমার আম্মা টাকাটা নিয়ে গেছে এটা আমি জানি, আপনি প্লিজ মেহরবানি করে 15টা দিন সময় দেন, আমি 15 দিনের ভিতরে আপনাকে ম্যানেজ করে দিব। পরে আমি বললাম, যেহেতু পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি 15 দিন পরে দিয়েন। এই কথা বলার পরে এই কথা যখন হইলো মেয়ের সাথে কথা হলে পরে আমি বিকেলবেলা ওই আপনার সর্দারের বাড়িতে গেছি। সর্দারের বাড়িতে গিয়ে সর্দার আমি জানালাম যে রায়লা খালার মেয়ে এরকম আমার কাছ থেকে 15 দিনের সময় নিছে, আমি ওর 15 দিন সময় দিছি। মেম্বার একটু রেগে আমার বলতেছে আমরা সময় দিলাম 3 দিনের, আপনি দিচ্ছেন 15 দিনের, তা আপনার লাউ ক্ষেত, আপনার লাউ, আপনার টাকা আপনি বুঝেন, আমরা এই বিষয়ে কিছু বলবো না। এই কথা বললে মেম্বার মোটামুটি একটু খেপে গেল, আমার উপর রেগে গেল যে আমি কেন আর একটা ডেট নতুন করে দিলাম। পরে মেম্বার এখান থেকে চলে গেছে। এই কথার পরে আমি যখন চলে এসেছি বাড়িতে, এবং বাড়িতে এসে এরপর দিন আমি আবার লাউয়ের জমিতে গিয়ে কাজ করতেছি। এভাবে 3 দিন পরে আমি একটা জিনিস দেখি আমার কাছে খুব খারাপ লাগলো বলতে আমি দেখতেছি ওই রিপা যে মেয়েটা আছে, ওই মেয়েটা ওই সময় ধান গাছ, আপনার এখন তো আসলে ধানের আগাছা পরিষ্কার করা হয় না, ওই সময় ধান গাছ লাগাইলে জমির মধ্যে আগাছা পরিষ্কার করতে হতো। তো এই মেয়েটা আমি দেখলাম অন্য অনেকগুলো পুরুষের সাথে ওই জমিতে গিয়ে ধান গাছ মানে আপনার পরিষ্কার করতেছে, আগাছা পরিষ্কার করতেছে, এবং তার সাথে থাকা ওই লোকগুলো তারা খুব খারাপ ভাষায় ইঙ্গিত করতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে। যেহেতু ধরেন আপনারা যারা গ্রামের মানুষ তারা ভালো বুঝবেন, এই যে জমিতে যখন আগাছা পরিষ্কার করা হয় জমির মধ্যে বসে, তো ও এবং ওদের গ্রামের আরও 2-3টা যুবক ছেলে এগুলোর সাথে ওইখানে আগাছা পরিষ্কার করে। তো প্রথম দিন আমি জিনিসটা দেখলাম, আমি কোনো কিছু বললাম না, দেখলাম যে এইভাবে কাজ করতেছে দেখে আমি কিছু বললাম না। এবং এর পরের দিন একইভাবে দেখলাম মেয়েটা আবারও ওই জমিতে আগাছা পরিষ্কার করতেছে, মানে জমিতে কাজ করতেছে। এবং দ্বিতীয় দিন যখন জিনিসটা দেখলাম তখন আমার কাছে অনেকটা খারাপ লাগলো, মানে আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করলো যে কী ব্যাপার, মেয়েটা এখানে এরকম করে কাজ করে কেন। দ্বিতীয় দিন যখন দুপুরবেলা সবাই খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে মেয়েটাও খাবার খাইছে, খাই দেখলাম যে আবারও কাজ করতেছে। আর যখন মেয়েটা জমিতে কাজ করে ভাই, আশেপাশের ছেলেগুলো খুব খারাপ ভাষায় ইঙ্গিত করে। আমার জমির পাশে তো আমি এগুলো কিন্তু শুনি, আমি যেহেতু লাউ ক্ষেতের ভিতরে কাজ করতেছি তো আমাকে তো আর দেখা যায় না, আমি লাউ ক্ষেতের ভিতরে কাজ করি, এবং লাউ ক্ষেতের বাইরে এই ছেলেগুলো মেয়েটার সাথে খারাপ কথা বলে, এবং কথাগুলো এরকম খারাপ যে তোরা টাকা দিব, এখানে কাজ করার দরকার কি, আমাদের কাছে রাত্রেবেলা আসিস, এখানে কাজ করবি কে, এখানে কাজ করে কয় টাকা পাবি, এইগুলো মেয়েটাকে বলে। এবং মেয়েটা কানের মধ্যে তুলো দিয়ে একরকম এই জমির আগাছা পরিষ্কার করে। সন্ধ্যা হয়ে গেল, সবাই তখন কাজ থেকে চলে গেল, এবং চলে যাওয়ার পরে সন্ধ্যার পরে আমি তখন এই রাহেলা খালার বাড়ির দিকে গেলাম। মানে রাহেলা খালা বাড়ির দিকে যাওয়ার পর আমি খালার ডাক দিলাম, উনি ভয়ে ঘর থেকে বের হয় না, উনি মনে করছে আমি টাকার জন্য আসছি। তো মেয়েটা মাত্র জমি থেকে গিয়া গোসল করে মনে হয় খাইতে বসছে, এবার খাবারটা ঠেলা আমার কাছে আসছে, ওর হাতের মধ্যে ভাত তরকারি দেখা যাচ্ছে। পরে আমি বললাম রিপা তুমি কি খাবার খাচ্ছ? বলে হ্যাঁ। খাবারটা খাও, আমি এখানে বসছি, খাবার খেয়ে আসো। বলে না ভাইয়া খাবার পরে খাবো, আপনি বলেন, আপনি যে টাইম দিছে ওই টাইমে আমি আপনাকে টাকা পরিশোধ করে দিব ভাইয়া। মানে ওই সময় একটা মেয়েও যদি মাঠে কাজ করতো 30 টাকা 40 টাকা দিন 50 টাকা এর বেশি পাইতো না, মানে টাকা দিতে চাইতো না মানুষ আর কি। আর আমাদের এলাকাটা তো একটু নিম্নবিত্ত ছিল, ওখানে অনেক লোক আপনার পেট চুক্তিতে কাজ করতো, মানে পেট চুক্তি 3 বেলা খাওয়াইতো আর কাজ করতো, কোনো টাকা দিত না, এরকম অনেক লোকজন কাজ করতো। পরে আমি বললাম না তুমি খাবারটা খাও না, আমি বসছি উঠানে, তা তুমি খাবারটা খেয়ে আসো। এরপরে মেয়েটা আমাকে একটা টুল এনে দিল বসার মতো, টুলের মধ্যে আমি বসলাম, ও তখন খাবার খাইলো, খুব তাড়াতাড়ি খাইছে, এবং খাবার খেয়ে পরে আমার কাছে আসছে, আয়সা আমারে বলতেছে যে হৃদয় ভাই আমি তো আপনারে বলছি টাকাটা পরিশোধ করে দিব, আর অল্প কটা দিন সময় দেন, এখানে টাকাটা পাইলে হয়তো 500 দিনের মধ্যে আমি আপনার টাকা দিয়ে দিব। আমি বললাম তোমরা কয় ভাই বোন? বলে আমরা 2 বোন আর আমি, আমার আম্মা।
পরে বলে ভাই আসলে কি বলবো আপনারা জানেন কি না, আমার ছোটো বোনটা অনেক দিন ধরে অসুস্থ। মানে আমার ছোটো বোনটা এত অসুস্থ যে ওকে আমার আম্মা ডাক্তারের কাছে নিতে পারতেছিল না। আমার তো আব্বু নেই, তো আমার ছোটো বোনটাকে মূলত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যই, ডাক্তার দেখানোর জন্যই আমার আম্মা আপনার জমি থেকে লাউ চুরি করছিল। ওই দিন আসলে কথাটা বলি না, আজকে বললাম ছোটো বোনটা খুব অসুস্থ, ওরে ডাক্তার দেখানোর জন্য আমার আম্মা লাউ ক্ষেত থেকে লাউ চুরি করে বিক্রি করছে। মানে এই কথাটা শুনে না ভাই আমার চোখে পানি চলে আসলো। হায়রে দুনিয়ার মানুষ, অনেকের কাছে কত টাকা পয়সা, অথচ নিজের মেয়ের চিকিৎসা করার জন্য উনি আমার লাউ বিক্রি করে আজকে উনি এরকম বিপদে পড়ছে। পরে আমি বললাম যে রিপা তুমি কি পড়াশোনা করো? আমার বলে না ভাই পড়াশোনা করি না। তাই আমি বললাম তুমি কি করতাম? বলে এমনি মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করতাম। তাই আমি বললাম মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করতে এখন করো না কেন? বলে ভাই মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করলে কবে আমি আপনার লাউয়ের টাকা ম্যানেজ করে আপনাকে দিব? আমি এই জন্য একটু কঠিনভাবে জমিতে গিয়ে কাজ করতেছি। আমি বললাম তুমি যে জমিতে গিয়ে কাজ করো, তুমি কি জানো এই জমিতে যদি কাজ করো মানুষ তোমাকে খারাপ কথা বলে, ছেলেরা তোমাকে ইঙ্গিত করে কথা বলে, খারাপ কথা বলে। তা এরকম যে খারাপ কথা বলে, তা তুমি এখানে কিভাবে কাজ করবা? বলে ভাই কি করব, গরিব মানুষ, বাবা রেখে চলে গেছে, এখন মাই তো আছে, মারে আর কত অপমান করাবো মানুষের কাছে বলেন। এই জন্য জমিতে কাজ করে যদি কয়টা টাকা হয় ওই টাকাটা আপনাকে দিয়ে আমি আমার মাকে ঋণমুক্ত করব। আমি তখন বললাম তুমি যদি জমিতেই কাজ করতে পারো তা তুমি তো আমার লাউ খেতেও কাজ করতে পারবা। পরে বলে আপনার লাউ খেতে কি আপনি আমার কাজে নেবেন? আমি বললাম তোমার একা নিব না, কালকে সকালবেলা তুমি তোমার মায়েরই নিয়ে আমার জমিতে এসো, আমি লাউ কাটবো সকালবেলা। বলে আচ্ছা ঠিক আছে, লাউ কেটে দিলে হবে? আমি বললাম হ্যাঁ লাউ কেটে দিলে হবে। এরপরের দিন আমি মানে ওই সময় চলে আসছি বাড়িতে। এরপরের দিন সকালবেলা আমি লাউ কাটার জন্য গেছি জমিতে, গিয়ে দেখি রাহেলা খালা এবং তার মেয়ে রিপা আমার ওই লাউ ক্ষেতের পাশে দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে চলো সবাই মিলে লাউ কাটি। পরে আমি, রাহেলা খালা এবং ওনার মেয়ে রিপা আমরা তিনজনে মিলে লাউ কাটতেছি, এবং লাউ কাটতে কাটতে প্রায় আপনার 2-3 ঘন্টার মতো হয়ে গেছে। পরে রিক্সার মধ্যে লাউগুলো উঠাইলাম, রিক্সার মধ্যে লাউগুলো উঠাইয়া এবার আমি রিক্সাওয়ালারে বললাম যে আপনি একটু দাঁড়ান আমি কথা বলে আসি। পরে আমি রিপারে বললাম যে রিপা আমি লাউগুলো বিক্রি করে দুপুরবেলা তোমাদের এখানে খাবার খাবো, আমার জন্য রান্নাবান্না কইরো, একটা লাউ নিয়ে যাও, এইটা রান্না। পরে বলে কী দিয়ে রান্না? তুমি যেমনে পারো এমনি রান্না কইরো, আমি রাতের বেলায় দুপুরবেলা এসে তোমাদের এখানে খাবো। তো এই কথা বলে একটা লাউ তাদেরকে দিলাম, দিয়া আমি তখন ওই লাউ বিক্রি করার জন্য চলে গেলাম। দুপুর গনিয়ে আপনার 2টার দিকে লাউ বিক্রি শেষ হলো, তখন আমি বাজার থেকে আসলাম। আসার পরে রিপাদের ঘরে ঢুকলাম, ঢুকে দেখি মানে আমার জন্য তারা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে। পরে আমি বললাম যে রিপা তা মাছ পাইলা কই? বলে ভাই কি বলবো, আপনি তো আমাদের এখানে খাবেন, তা মানে আমাদের তো মেহমান আপনি, এই জন্য আমরা সর্দারের বাড়ি থেকে আমার আম্মা চেয়ে একটা মাছ নিয়ে আসছে, সর্দারের পুকুর থেকে মাছ ধরছে, তো ওইখান থেকে আমার আম্মা চেয়ে একটা মাছ আনছে, ওইটা আপনার জন্য লাউ দিয়ে রান্না করছিলাম। পরে আমি বললাম ঠিক আছে চলো খাবার খাই। খাবার টাবার খেয়ে আমি রিপারে বলতেছি রিপা তোমার আর আমার ওই টাকাটা দিতে হবে না, আমার ওই টাকা দেওয়া লাগবে না, তুমি আমার মাঝে মাঝে আমার তো লাউ খেতটা দেখো, আমার লাউ খেতে মাঝে মাঝে যাইও, কাজ টাজ করো, বা তোমার আম্মারই নিয়ে আমার লাউ খেতটা দেখাশোনা করো, আর আমার ইয়ে করতে হবে না, মানে তুমি আর মানুষের সাথে এইভাবে জমিতে কাজ করো না, কাদা মাটি নিয়ে কাদা মাইকা শরীরে এভাবে কাজ করো না, এটা আমারও দেখতে খারাপ লাগে। ও তখন একদম কান্না করে দেয়, মানে চোখের পানি ফেলে দেয়। ভাই আমি বললাম তো এই গল্পটা শুধু তারাই বুঝবে, আমার কষ্টটা তারাই বুঝবে যারা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছে। তো ওই কান্না করে ওর মাও কান্না করে। আমি তখন বললাম কান্না করা লাগবে না, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমার টাকা দিতে হবে না। এরপরে চলে আসছি, এরপর থেকে সবসময় আমি দেখতাম যে আমি জমিতে গেলে রিপা যাইতো, রিপার মা যাইতো আমার সাথে, ওইখানে তারা কাজ করতো। এরকম করতে করতে আমার লাউয়ের আবাদ শেষ হলো, এবং লাউয়ের আবাদ শেষ হওয়ার পরে আমি ওখানে আবার সবজি লাগাই দিলাম। একই সাথে রিপার মা আমরা সবাই মিলে ওই জমিতে কাজ করি, এবং জমি থেকে যে ফসল বিক্রি হয় সেই ফসলের অনেক টাকায় আমি মানে রিপাকে দিয়ে দিই, রিপার মাকে দিয়ে দিই, এবং এক কথায় বলতে গেলে তাদের ওই সংসারটা ওই সময় আমিও চালাইতাম, আমি নিজে তাদের সংসারটা চালাইতাম। মানে এটা সত্যি কথা, মানে আমি তাদের বাজার করে দিতাম, মাছ তরকারি কিনে দিতাম, ওদের বাড়িতে যাইতাম। তো ওই গ্রামের মানুষ কিন্তু আবার কিছু বলতো না, কারণ যেহেতু আমি ওইখানে জমি টমি চাষ করি, সবার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক, সবাই আমারে বুঝে শোনে। এই সুবাদে তখন আমি আর ওইভাবে যাইতাম আইতাম, এরকম করতে করতে অনেকগুলো দিন কাটে। একদিন হলো কি, রাতের বেলায় আমি ওই সবজি কিনে কাজ করছি, সন্ধ্যা হয়ে গেছে আমার ওই জমিতে, তখন আমি লাল শাক লাগাইছিলাম আর অন্য কিছু শাক টাক লাগাইছিলাম। পরে মাগরিবের পরে রিপা বলতেছে যে আজকে আমাদের বাড়িতে খাইয়েন রাত্রেবেলায়। আমি বললাম তো বাড়িতে যাব, গোসল করব, আসবো, খাবো। বলে তাহলে একটা কাজ করেন, আমাদের বাড়িতে আজকে গোসল করে ফেলেন, আমি আপনার জন্য পানি এনে দিব পুকুর থেকে। আমি বললাম না 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 সমস্যা নাই, আমি বাড়িতে গিয়েই খাবো। বলে না আজকে আমাদের এখানে খাইয়েন, আমি একটু ভালো রান্না করছে। তো
তো মাগরিবের পরে তখন কাজ শেষ হলাম, আমি বললাম, ঠিক আছে চলো। মাগরিবের পর ওদের বাড়িতে গেলাম। তা ও বলতেছে গোসল করার জন্য। আমি বললাম, হাত মুখ ধুয়ে খেয়ে ফেলি। বলে না না না, আপনি গোসল করেন, আপনার শরীরে ময়লা, গোসল করেন। পরে আমি পুষ্কুনিতে গেলাম, ওর লুঙ্গি নিয়ে গিয়ে পুষ্কুনিতে ডুব দিয়ে আসছি। আসার পরে সন্ধ্যা 7টা থেকে 7:30 বাজে মনে হয় ওই সময়, ওই তখন আমার খাবার দিল। ওরা আম্মা কী করছে, চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া রান্না করছিল, অনেক স্বাদ হয়েছে। পরে আমারে দিল, আমি খাইলাম। খাওয়ানোর পরে আমি বললাম যে মাশাল্লাহ খাবারটা অনেক স্বাদ হয়েছে, তা আমি চলে যাই। পরে আমারে বলতেছে যে আজকে থাইকা যান। আমি বললাম না না না, আজকে থাকবো না, ভালো লাগতেছে না, বাড়িতে চলে যাই। এখানে থাকলে আবার কে কী বলে না বলে। বলে কেউ কিছু বলবে না, আমাদের তো কোনো মেহমান নাই, আপনি যেহেতু আসছেন আজকে রাতটা আপনি থেকে যান। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওদের সাথে ওই রাতে থেকে গেলাম। বাড়িতে আমি খবর পাঠিয়ে দিছি, ওই এলাকারই একটা লোক দিয়া, একটা ছেলের দিয়া বাড়িতে খবর পাঠিয়ে দিছি আমি একটা দাওয়াতে গেছি, আজকে আমি আমু না, এটা আম্মুর কাছে খবর পাঠাইছি। তো আম্মুরে গিয়ে বলছে, আর এমনিও আমি মাঝে মাঝে বাড়িতে যাইতাম না, মাঝে মাঝে আমার ওই বন্ধু বান্ধব পরিচিত লোকজন ওদের সাথে থেকে যেতাম। তো সেদিনটাতে যেটা হলো, আমি খাওয়া দাওয়া করে রিপার সাথে একটু গল্প গুজব করে আবার লুডো খেলছিলাম রাতের বেলা। আমি, রিপার ছোটো বোন। লুডো খেলে রাত্র প্রায় 10টার দিকে তখন ঘুমাইতে গেলাম। তো ওদের তো ভাঙা একটা ঘর, 2টা রুম ঘরের মধ্যে, এবং এক রুমে হচ্ছে রিপার থাকতো। রিপা হচ্ছে আলাদা এক রুমে থাকতো, রিপার বোন এক রুমে থাকতো, রিপার মা আলাদা রুমে থাকতো। তো ওই দিন যাওয়ার পরে রিপার বোন এবং হচ্ছে রিপার মা এক রুমে থাকতেছে, আমাকে আলাদা একটা রুমে থাকতে দিছে। তা আমি ওই রুমের মধ্যে শুয়ে আছি। হঠাৎ করে আমি মানে এভাবে একটা ছোট জানালা আছে আর কি, জানালা বলতে ওই অত ভালো জানালা না, ভাঙা জানালা। তো ভাঙা জানালার দিকে তাকাই দেখতেছি চাঁদের আলো পড়তেছে আকাশ থেকে। আপনার শীতের কালে আবার চাঁদের আলোটা অনেক সুন্দর দেখায়। দেখলাম যে ওইখানে পুকুর, তাদের যে পুকুরও আছে, ওই পুকুর পাড়ের ভিতরে রিপা বসে আছে। দেখে না ভাই এতটা ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। আমি দূর থেকে মানে ঘর থেকে দেখলাম, দেখে আমি তখন বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি তখন বললাম রিপা বলে তো লাফ দিয়ে উঠছে, ভয় পেয়ে গেছে। আমি বললাম এ তো রাতের বেলায় এইখানে বসে আছো, ঘটনা কি, তোমার কি মন খারাপ? পরে বলতেছে না না না, মন খারাপ তো না, এমনিই বসে আছি। আমি বললাম তো কি, এমনি কেন বসে আছো? বলে এমনিই বসে আছি, বসবেন? আমি বললাম আচ্ছা বসি একটু। তো বসলাম। তো আস্তে আস্তে বাতাসও বইতেছে, মানে শীতকালটা চলে যাচ্ছে এরকম একটা, ঠিক এখনকার সময়টা আর কি, এই সময়টার মতো শীতকাল চলে যাচ্ছে, গরমকাল আসতেছে, এরকম একটা সময়। পরে আমি বললাম যে রিপা একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবা? বলে না না না, রাগ করবো না, বলেন। আমি বললাম তুমি কাউরে ভালোবাসো? পরে আমার দিকে তাকে একটা হাসি দিচ্ছে, হাসি দিয়া বলতেছে 3 বেলা ভাত খাওয়ার যার সমাপ্ত নয়, সে আবার কাউকে ভালোবাসবে? আমার মতো মেয়ের কে ভালোবাসবে বলেন, যার মা কিনা লাউ চোর। আমি তখন বললাম ধুরু, এরকম করে বলতেছো কেন? আমি তো তোমার মাকে এরকম করে কখনোই দেখি নাই। হয়তো তখন আমার রাগ হয়েছে, উনি আমার কাছে মিথ্যে বলছে এই কারণে, বাট এটার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে বলে যে না, আপনার উপর তো আমার কোনো রাগ অভিমান কোনো কিছুই নাই, আপনি যেটা করছেন ঠিকই করছেন। আমার আম্মা লাউ কেন চুরি করবে, তা আম্মু ভালো করে নাই। আমার বোন মরে গেলেও তার লাউ চুরি করা ঠিক হয় নাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো রিপা তোমার একটা কথা বলি। পরে বলে হ্যাঁ বলেন। আমি বললাম আচ্ছা তুমি তো দেখতে শুনতে অনেকটা ভালো, অনেকটা সুন্দরী, তাই এই পর্যন্ত কি কোনো ছেলে তোমাকে প্রপোজাল দেয়নি তোমাকে ভালোবাসার জন্য? ও বলে ভালোবাসার জন্য কোনো প্রপোজাল আমি এই পর্যন্ত পাই নাই, তবে শোয়ার জন্য অনেক প্রপোজাল পাইছি। আমি বললাম যেমন? পরে বলতেছে আমার সাথে এক রাত থাকবে, আমার টাকা দিবে, এরকম অনেক প্রস্তাব পাইছি, কিন্তু কেউ আমারে বিয়ে করবে, ভালোবাসবে এরকম প্রস্তাব কারো কাছে পাই নাই। কথাটা শোনার পরে না আমি ওর মুখের দিকে তাকায় আসছি, এবং অবুঝের চেহারাটার দিকে তাকায়া আমার তখন চোখের পানি চলে আসছে। আমি বললাম রিপা তোমার আমি একটা কথা বলতে চাই, যদি রাগ না করো। বলে রাগ করবো না। আমি বলি আমি তোমাকে বিয়ে করলে তুমি আমার কাছে বিয়ে বসবা? ওই তখন মাথাটা নিচের দিকে তাকায় একদম লাল হয়ে গেছে। আমি বললাম কী ব্যাপার, আমার দিকে তাকায় কথা বলো, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তা তুমি কি আমারে বিয়ে করবা? ও তখন আমারে বলতেছে যে আপনি আমারে কেন বিয়ে করবেন, আমি তো আসলে একেবারে গরিব মেয়ে, আমার তো কিছুই নেই। আমি বললাম তোমাদের থেকেও তো আমরাও গরিব, আমি তো আর অত বড় লোক না, খুব ছোটোবেলায় বাবাকে হারাইছি, বাড়িতে আমার বিয়ের বয়সে 3টা বোন আছে এবং মা আছে, দাদি আছে, ওদেরকে নিয়ে খুব কষ্টে আমার সংসার চলে, আমিও কিন্তু বড় লোক না। আর আমি বিয়ে করলে তোমার মতো ফ্যামিলির কোনো মেয়েরই বিয়ে করতে পারবো, এর চেয়েও ভালো কোনো ফ্যামিলিতে যেতে পারবো না। ও আমাকে বলে ঠিক আছে, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে তো আমি কখনোই মানা করব না, কারণ সত্যিকার অর্থে আমার দৃষ্টিতে আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনি আমাকে বিয়ে করতে চাইলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। ওর এই কথাটা শুনে জীবনে এই প্রথম আমি কারো হাত ধরলাম, এবং ওর হাতটা ধরার পর ওর হাতটা তখন একেবারে এরকম করে কাঁপাকাঁপি করতেছে। আমি বললাম কী ব্যাপার? ও বলে কেউ কোনো দিন এরকম করে আমার হাত ধরেনি তো। আমি বললাম তোমার মাথাটা কি একটু আমার বুকের মাঝে রাখবা?
আস্তে করে ওর মাথাটা আমি আমার বুকের মধ্যে রেখে আমার হাত দিয়ে ওর মাথার চুলগুলোকে নেড়ে দিচ্ছি। আলতো করে ওকে আমি আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। মনে হলো পৃথিবীর সব সুখ শান্তি বুঝি এই জায়গায় এসে ভিড় করেছে। আমি আকাশের ওই ঝুলন্ত চাঁদটার দিকে তাকিয়ে আছি, সাগর আপনার পুকুরের পানির দিকে তাকিয়েছি, আর ওকে বুকে জড়িয়ে ধরে আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছি। কখন দেখতে দেখতে হঠাৎ করে হুজুর ফজরে আজান দিয়ে দিল, বুঝতেই পারলাম না। ফজরে আজান দেওয়া মাত্র তখন বলতেছে, এখন তো অনেকে উঠে যাবে, আপনি চলে যান, ঘরে যান, আমিও যাই। পরে আমি বললাম যে না, ফজরে আজান দিয়ে দিছে যেহেতু আমি বাড়ির দিকে চলে যাই, এখন আর আমি এখানে থাকবো না। পরে আমার বলেন না, এখনই চলে যাবেন, মানুষে কি বলবে? আমি বললাম আরে কিছু বলবে না, আমি এদিক দিয়া জমি দিয়া আইল দিয়া হেঁটে হেঁটে চলে যাব। তুমি একটা কাজ করো, ঘর থেকে আমার জন্য টর্চ লাইটটা নিয়ে আসো। এরপরে ও ঘরে গেল, ঘর থেকে এনে টর্চ লাইটটা আমাকে দিল। আমি তখন আমার ওই লাইটটা দিয়ে আস্তে আস্তে করে আমার ওই জমিটা দেখে সকালবেলা হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে চলে আসলাম। এবং এরপর থেকে ওই রিপার সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হলো। আমি রিপাকে ছাড়া কিছু বুঝি না এবং রিপাও আমাকে ছাড়া কিছু বুঝে না। দুজন দুজনের মাঝে এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবে প্রায় 3 মাসের মতো সম্পর্কটা চলতে থাকে। এবং 3 মাস পরে একদিন হলো কি, আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়িরই এক খালা হয়, আমার পুপু হয় সম্পর্কে, উনি আসছে। এসে উনি অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। এই ঘটনা 3 মাস পরেই। এবং মিষ্টি আনার পরে আমার বোনেরা তখন আমার মিষ্টি দিয়েছে, ভাইয়া মিষ্টি খাও। আমি বললাম যে মিষ্টি খাবো, কিন্তু উপলক্ষ কি? আমার বোন তখন আমার বলতেছে উপলক্ষ হচ্ছে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলে মানে আমার বিয়ে? এটা কি বলতেছিস? তুই কী কথাবার্তা বলছিস? আমার বিয়ে? বলে হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়েছে, এর লেগে তো মিষ্টি আনছে, দেখো না, মিষ্টি খাও। পরে আমি মিষ্টি খেলাম। খাওয়ার পর আমি আমার বোনের আবার আমার সাথে অনেক দুষ্টামি করে, তো আমি ভাবলাম যে মনে হয় ওরা দুষ্টামি করতেছে, এরকম কিছু একটা। এবার মিষ্টি খেয়ে পরে আমি আমার মায়ের কাছে গেলাম। মায়ের যেয়ে বললাম যে মা, এই তোমার মেয়ের এইগুলো কী বলে? আমার নাকি বিয়ে ঠিক হয়েছে, এই জন্য নাকি আমাকে মিষ্টি খাওয়াইলো। আমার মা বলে হ্যাঁ, ঠিকই তো বলছে, তোর বিয়ে ঠিক হয়েছে, এই জন্যই তো তোর মিষ্টি খাওয়াইছে। আমি বললাম আমার বিয়ে ঠিক হয়েছে আমি জানি না, এটা কী ধরনের কথা, কার সাথে? আমার আম্মা বলে ওই যে তোর ফুপু আসছে, তোর ফুফাতো বোন নাজমার সাথে। আমি শুনি তখন অবাক হয়ে গেলাম। ওই নাজমা কিন্তু আমার বয়সে বড়, আমার বয়স থেকে ম্যাক্সিমাম 4-5 বছরে বড় হবে। এবং ওনার একটা বিয়েও হয়েছে আমি যতটুকু জানি। এবং স্বামীর সাথে ওনার বনিবনা হয়নি, ডিভোর্স হয়েছে, উনি চলে আসছে বাড়িতে। আমি মারে বললাম যে কী ব্যাপার মা, ওনার না বিয়ে হয়েছে? মা বলে হ্যাঁ বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। তাই আমি বললাম তুমি কি আমার সাথে দুষ্টমি করতেছো না সিরিয়াসলি বলতেছো? মানে মা যে আমাকে এগুলো বলতেছে আমি এটাও বিশ্বাস করতেছি না। মানে আমার কাছে মনে হয় যে আমার মাও মনে হয় আমার সাথে দুষ্টমি করতেছে, এরকম কিছু একটা। আমি তখন বললাম কি তুমি কি আমার সাথে দুষ্টমি করতেছো মা, নাকি সত্যিই বলতেছো? আমার আম্মা বলে আমি দুষ্টমি করবো কেন, আমি যেটা বলছি সত্যিই বলছি। তোর বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে ঠিক করছে তোর ওই মানে নাজমার সাথে। আমি তখন বললাম যে এটা তুমি কী ধরনের কথা বললা, এটা কি সত্যি? মা বলে হ্যাঁ এটা সত্যি। এবার আমি আস্তে আস্তে দাদির ঘরের দিকে গেলাম এবং দাদির ঘরে গিয়ে আমি তখন ডিটেলসে জানতে পারি আজকে 1 সপ্তাহ ধরে এই বিষয় নিয়ে কথাবার্তা হইতেছে, কিন্তু মা আমাকে এই বিষয়টা বলে নাই। মা আমাকে এই বিষয়টা জানায় নাই, কিন্তু 1 সপ্তাহ ধরে এই রাহেলা মানে আপনার ওই নাজমা আন্টির মেয়েরই নিয়ে মানে ওই যে নাজমারে নিয়ে আমার এর ধরনের কথাবার্তা চলতেছে, আমার ওই ফুফাতো বোনকে নিয়ে। পরে আমি তখন মানে রাতের বেলা আর কিছু মায়েরে বললাম না, রাতটা কেটে সকাল হয়ে যাওয়ার পর আমি তখন জমিতে গেছি। আমার ওইখানে রিপার সাথে দেখা, আমার জমির ওইখানে দেখা হওয়ার পর আমি রিপারে বললাম যে রিপা, কালকে রাতে তো একটা ঘটনা ঘটছে, এই ঘটনা। অ্যান্ড রিপা ঘটনাটা শোনার পরে মানে কথাটা শোনার পরে ও কিছুই বললো না, জাস্ট মুচকি হাসি দিল। আমি বললাম কী ব্যাপার, হাসি দিলা কেন? ওই কিন্তু আমার জমিতে কাজ করে, মানে সকালবেলা এসে আমার জমিতেও কাজ করে। আমি বললাম কী ব্যাপার, তুমি হাসি দিলা কেন? ও আমাকে বলে হাসি দিলাম, আপনি একটা সহজ সরল কথা বললেন, তা হাসি দিব না? আমি বললাম সহজ সরল কথা মানে কোনটা সহজ সরল কথা? আমাকে বলতেছে এখন যেটা বলছেন এটা। তাই আমি বললাম কীভাবে? ও বলে আরে আপনার তো বিয়ে হবে, আপনি তো কাউকে না কাউকে বিয়ে করবেন, তা আপনার বিয়ে ঠিক হতেই পারে। ওর কথাটা শুনে আমি তখন বললাম যে কী বলো তুমি এগুলো, মানে তুমি কি পাগল হয়ে গেছো না তোমার মাথা খারাপ হয়ে গেছে, এগুলো কী বলতেছো? আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড তোমাকে আমি বিয়ে করবো, আমি অন্য কাউকে কেন বিয়ে করব? ও আমাকে বলে ধুরো, আমার সাথে প্রেম করছেন, তাও করছেন আর কি, তাই বলে আমাকে বিয়ে করতে হবে এরকম কোনো কথা আছে? আর আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকেও ভালো কোনো ফ্যামিলির মেয়েরে বিয়ে করবেন। মুহূর্তের মধ্যে ওর হাতটা ধরে আমি তখন অনেক ইমোশনাল হয়ে কান্নাই করে দিলাম। আমি বলতেছি দেখো রিপা, তুমি কি মনে করো সেটা আমি জানি না, এবং আমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা কি এটাও আমি বুঝি না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এবং জীবনে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি তোমাকেই বিয়ে করব।
আমাকে বলে এটাই যদি হয়ে থাকে তাহলে আপনার আম্মাকে আপনি বলেন না কেন ওই মেয়ের সাথে আপনার বিয়ে যাতে ঠিক না করে আপনি আমাকে বিয়ে করবেন, এটা আপনি আপনার মাকে বললেই তো পারেন। আমি বলছি হ্যাঁ আমি আজকেই বলবো, তা তুমি কাজ করো। ও বলে পরে যেয়ে বললেন, আমি বললাম যে না আমি এখনই যাব। আমার হিসাবটা হচ্ছে আবার কবে বিয়ের সাথে সব ঠিক হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, এরপর যদি আর বিয়ে পিস নামানো না যায় এই ভয়ে আমি বললাম যে না আমি এখনই যাব। তো এরপর আমি গেলাম বাড়িতে, এবং বাড়িতে যাওয়ার পর আম্মা আমারে বলে কী রে, আমি বললাম যে মা আমি কিন্তু নাজমারে বিয়ে করবো না। মা আমারে বলতেছে বিয়ে করবি না মানে, কেন বিয়ে করবি না? আমি বলে আমার একটা পছন্দ আছে। মা আমার বলে কিসের পছন্দ? আমি বললাম যে মা এমন এমন আমি অমুককে বিয়ে করব, ওই গ্রামের মেয়ে রিপা। এইটা বলার পরে মা তখন আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকে বলতেছে, আগে তো লোকে বলতো আমি তো বিশ্বাস করতাম না, এখন তো আমি বিশ্বাস করছি। আমার তো এখন বিশ্বাস হয়ে গেছে, আগে তো আমি বিশ্বাস করতাম না। আমি বললাম কি বিশ্বাস করতাম না আগে, আর এখন বিশ্বাস হয়েছে কি? আমার মা বলে কি মানে? মানুষ আমাকে আগে বলতো যে তুই এটা করিস ওইটা করিস, এই জায়গায় প্রেম করিস, ওই মেয়ের বাড়িতে যাস, মেয়ের বাড়িতে মায়ের বাজার করে খাওয়াস, তাদেরকে টাকা পয়সা দিয়ে দেস, এবং তাদের সাথে তোর ভালো সম্পর্ক, ওই বাড়িতে তুই রাতের বেলায় থাকস। অনেকেই তো আমাকে বলতো, আমি তো এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলে ওই মেয়ের সাথে তোর অবৈধ সম্পর্ক আছে। আমি বললাম মা যদি অবৈধ সম্পর্কই থাকতো তাহলে তোমাকে বিয়ের কথা বলতাম না। যেহেতু আমি ওকে বিয়ে করতে যাচ্ছি তাহলে এখানে কোনো অবৈধ সম্পর্ক নাই, আমি ওকে বিয়ে করতে যাচ্ছি এবং তুমি ওর সাথে আমার বিয়ে করাই দাও। আমার আম্মা বলতেছে এই সমস্ত উল্টাপাল্টা কথা আমার কাছে বলিস না, নাজমার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তোরে আমি ওইখানে বিয়ে করাবো। আমি যতই মারে বুঝাইলাম যে না, মা কোনোভাবে আমার কোনো কথা শুনতে রাজি নেই। মা কথাই একটা যে আমাকে এখানেই বিয়ে করাবে, মানে নাজমাকে আমাকে বিয়ে করাবে। এবং এই কথার পরিপ্রেক্ষিতে তখন হলো কি, আমি তখন এর পরের দিন আবারও পুনরায় রিপার কাছে আসলাম। আইসা আমি রিপাকে পারিবারিকভাবে, মানে পারিবারিক ছাড়া, মানে আমার আম্মা যেহেতু আমি রাজি করাইতে পারি না, তারা গোপনে বিয়ে করার একটা পরিকল্পনা আমি করে ফেলছি, যে গোপনে পালায় গিয়ে তারা বিয়ে করব, ওরকম একটা পরিকল্পনা করি। এবং ওরকম পরিকল্পনা করে তখন ছিল বুধবারে কথাবার্তা বলছে যে শুক্রবারে দুপুরবেলা আমি তারে নিয়ে গিয়ে তারে বিয়ে করব। বুধবারে বাড়িতে গেছি, রাতে ঘুমাইছি, বৃহস্পতিবারে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠা শুক্রবারে তারে বিয়ে করব এরকম তার সাথে, মানে রিপার সাথে কথাবার্তা হয়েছে। বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠার পরে মানে হঠাৎ করে একজন ডাকাতকে, একজন চোরকে যেভাবে ধরা হয় এইভাবে ডাকাত এবং চোরের মতো করে আমার মা এসে আমার ধরছে, আমার বোনগুলো এসে আমার ধরছে। আমি কী ব্যাপার আমার এইভাবে ধরলা কেন? তারা বলতেছে তুই পালায়ে বিয়ে করে ফেলবি, আমাদের কাছে খবর আসছে। এই কথা বলিয়ে ভাই আমি কি বলবো, আপনি শুনলে হাসবেন। আমার মার সাথে সাথে আমার কোমরের ভিতরে ওই যে শিকল আছে না, লোহার শিকল দিয়ে আমাদের এক মানে গাছের সাথে, আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছের সাথে আমাকে মা সকাল আমার কোমরে বাইদে ফেলে, আমার বোনেরা সব মিল্লা, মানে চোরকে যেমন করে বাঁধে একদম পিস মোড়া দিয়ে এভাবে। আমি তখন বললাম তোমরা আমার এইভাবে বাঁধলা কেন? পরে বলতেছে বাঁধছি এই কারণে যে তোরে বাইন্দা হইলো নাজমার কাছে বিয়ে দিব। আমার মা বলতেছে, আমি বললাম আমি তো চোরও না ডাকাতও না, তা আমার চোরের মতো তোমরা বাড়ির উঠানে বাইদা ফেলাইলা, এটা কি ধরনের কাজ করলা? এটা তো তোমরা ভালো করো নাই। আমার মা তখন আমার কাছে এসে বলতেছে বাবারে এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই, তোর যুবতী 3টা বোন ঘরে, এই কথা কি তোর মাথায় আছে? আমি বলছি হ্যাঁ আছে, থাকবে না কেন, আমার যুবতী 3টা বোন ঘরে তো কী হয়েছে? মা আমারে বলে নাজমার সাথে তোর যদি বিয়ে হয়, নাজমা বলছে তোর 2 লক্ষ টাকা দিবে, নাজমা যদি তোর 2 লক্ষ টাকা দে, ওই টাকাগুলো দিয়া কোনোভাবে তোর ছোটো 3টা বোনের বিয়ে দিব, এই জন্য আমি তোকে নাজমাকে বিয়ে করাবো। আমি তখন বললাম তার মানে তুমি টাকা নিয়ে যৌতুক নিয়ে আমাকে বিয়ে করাইবা? মা আমার বলে হ্যাঁ, আমি নাজমার কাছ থেকে যৌতুক নিয়ে তোরে নাজমারে বিয়ে করাবো। আর তুই যদি ওই রিপারে বিয়ে করিস, ওগো তো কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গাও নাই, আমি অলরেডি 3টা মেয়েরে পালতেছি, আমি বুঝি আরেকটারে পালবো, বাবারে আমার তো এত সামর্থ্য নাই। আমার কোমরের মধ্যে তখনও কিন্তু লোহার শিকল বাঁধা। আমি তখন বললাম মা তোমার কি মনে আছে আব্বা মারা যাওয়ার পরে আমরা 3 বেলায় 1 বেলা খাবার খাইতাম, আমাদের খাওয়ার মতো সামর্থ্য ছিল না, আমরা মানুষের লাথি উষ্টা খেয়ে কত কষ্ট করে জীবন কাটাইছি, এগুলো কি তুমি ভুলে গেছো? মা বলে না আমি তো এগুলো ভুলি নাই। আমি এগুলো যদি তোমার মনেই থাকে মা, তাহলে তুমি কেন আমাকে লোহার শিকল দিয়ে বাঁধলা? আমরা সেই দিন থেকে আজকে এই দিনে ফিরে আসছি না, তুমি আমাকে রিপাকে বিয়ে করাও, দেখবে দিন পাল্টে যাবে, আমি একটা সময় ভালো দিকে চলে যাব, বা এই দিন থাকবে না। আমার মা তখন আমার বলতেছে বেশি পাকনামি করবি না, বেশি কথা বলবি না, যেটা বলছি সেটাই কর। আমি বলছি তোরা নাজমারে বিয়ে করাবো, আমি তোরা নাজমারেই বিয়ে করাবো, এবং আজকের মধ্যেই। আমি তখন মানে বুঝতে পারতেছিলাম না যে আমি কি বলবো। আমি তখন বললাম মা তোমার 2টা পায়ে ধরি, তুমি আমার কোমরে বাঁধনটা ছাড়াও, মানে আমার মা আমার কোমরে বাঁধন ছাড়ে না। দিনের বেলা কি করে ভাই আপনি শুনলে হাসবেন, মানে আমার জন্য খাবার নিয়ে আসে, আমার ওই শিকলে আমার কোমর বাঁধা অবস্থায় আমার মা ভাত খাওয়ায়, মানে একটা মানে মেয়েরই যেমনি বাইদা রাখে এমনি বাইদা আমার মা আমার বোন আমার লোকমা দিয়ে ভাত খাওয়াই দেয়, মানে হাত দিয়ে লোকমা দিয়ে আমার ভাত খাওয়ায়। আমি যদি বলি আমি টয়লেটে যাব,
মানে ওই লোহার শিকল বাঁধা, মানে শিকল বাঁধা অবস্থায় আমাকে টয়লেটে যেতে দেয়, এবং ওই গাছের সাথেই টয়লেট ছিল। আমি ওই টয়লেটে যাইতাম, কিন্তু লোহার শিকল বাঁধা থাকতো, এবং রাতের বেলায় আমার ওই গাছের নিচে বিছনা করে দিত যে এইখানে ঘুমা। মানে লোহার শিকল আমার কোমরে, আমি ঘুমাবো কী করে? মানে এরকম একটা অবস্থা যে আমি আমার মায়ের কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। আমার মা বোন মিলে আমাকে পাহারা দিচ্ছে, মানে 24 ঘন্টা আমাকে তারা চোখে চোখে রাখতেছে। এরকম করতে করতে প্রায় 2টা দিন কেটে গেল। এর মাঝে তাদের বিয়ের কথাবার্তা খুব ফাইনাল হয়ে গেল, এবং 2 দিন পর্যন্ত আমি এই গাছের নিচে আমার বাইধা রাখছে। মানে এমন একটা অবস্থা যা বলার মতো না। 2 দিন পরে হঠাৎ করে একদিন রিপা আসছে সকালবেলা আমাদের বাড়িতে। যেহেতু আমি যাই না রিপা কার কাছ থেকে খবর পাইছে, আমার মা আমার এইভাবে বাইদা রাখছে, এবং খবর পাইয়া ও তখন আমার দেখার জন্য আসছে। এবং উঠানে আসার পর আমার আম্মা তখন ওকে গালাগালি শুরু করছে, খুবভাবে গালাগালি করতেছে। এই তুই আমার বাড়িতে কেন আসছিস? তুই আমার বাড়ি থেকে চলে যা। আমার বাড়িতে তুই ঢুকলি কেন? তোর এত বড় সাহস কী করে হলো? তুই আমার বাড়িতে আসছিস, তুই আমার বাড়ি থেকে বেরো। খুবভাবে রিপার সাথে আমার আম্মা তখন খারাপ ব্যবহার করতেছে, এবং রিপা তখন আমার আম্মুরে বলতেছে যে আপনি আমার সাথে এরকম কেন খারাপ ব্যবহার করতেছেন? আপনি কী হয়েছে বলেন। তারপরে আমার মা তখন রিপার কাছে বলতেছে যে দেখ, আমার ছেলের আমি নাজমারে বিয়ে করাবো। নাজমা বলছে আমার 2 লক্ষ টাকা দিবে, এবং 2 লক্ষ টাকা যদি নাজমা আমারে দেয় তাইলে মনে কর আমি করব, এটা করব। নাজমাকে আমার ছেলেকে বিয়ে করাবো, আমি তোরে বিয়ে করাবো না। আমি তোরে বিয়ে করাবো না, তোরে বিয়ে করলে আমি কিছুই পাবো না। পরে আমার সামনে রিপা তখন আমার আম্মারে বলতেছে যে আপনি কি চান, মানে আপনার ছেলেকে বিয়ে করায় কী চান? আমার আম্মা বলে 2 লক্ষ টাকা দিতে হবে। রিপা তখন বলে ঠিক আছে, আমি 2 লক্ষ টাকা দিব, আপনি আপনার ছেলেকে আমাকেই বিয়ে করান। আমি তখন রিপার মুখের দিকে তাকিয়ে আছি যে রিপা এগুলো কী বলে। আমি বলি রিপা তুমি কী বলো? তুমি 2 লাখ টাকা কোনোদিন চোখে দেখছো একসাথে? পরে আমারে বলতেছে তুমি চুপ করো। পরে আমার আম্মারও বলতেছে কিন্তু আমার একটা কথা আছে, আপনি আমাকে 2 মাস সময় দিতে হবে। আমি 2 মাসের মধ্যে যদি 2 লাখ টাকা ম্যানেজ করতে পারি, আমি 2 মাস পরে আমি এসে আপনার ছেলেকে বিয়ে করব। আর আমি আমার মায়ের কসম করে বলতেছি এই 2 মাস আমি আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ করব না, এবং এই 2 মাস আমি এলাকাতেও থাকবো না। আমি টাকা আনার জন্য এক জায়গায় যাব, ওখান থেকে আমি 2 মাস পরে আমি 2 লাখ টাকা নিয়ে আসবো। 2 লাখ টাকা এনে আমি আপনার ছেলেকে বিয়ে করব। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি এর আগে আপনার ছেলেকে কোথাও বিয়ে করাবেন না। আমি কথা দিচ্ছি আমি আপনার ছেলের সাথে দেখাও করবো না। আবু তখন এগুলো বলে আর কান্না করতেছে। মানে আমি তখন অবাক হয়ে গেলাম যে 2 লাখ টাকা ও কোথায় পাবে? একটা মেয়ে যদি কেউ খারাপ মনে করবে না, কোনো খারাপ কাজও করে, তাও তো মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবে না। আরও গাইবান্ধার প্রত্যন্ত এলাকার নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, ও এখন কোথায় যাবে? এই কথা বলে ও তখন চলে গেছে, ওখান থেকে কান্না করতে করতে চলে গেছে। আমার মারে আমি বললাম যে মা এটা তুমি কী করলা? মা আমারে বলে, এবার মা আমাকে তখনও কিন্তু ছাড়ে নাই। আমার মা বিকেলের মধ্যে ওই বাড়িতে গিয়ে খবর নিছে নাজমা নাকি রিপা নাকি তার বেডিংপত্র কাপড় চোপড় নিয়ে কই জানি চলে গেছে। এবং রিপা চলে যাওয়ার পরে যেহেতু রিপা বাড়ি থেকে চলে গেছে, এরপর আমার আম্মা আমার কোমরের বাঁধন খুলছে এবং আমার পাহারা দেওয়া বন্ধ করছে। আমার এই খুইলে আমার আম্মা তখন বলতেছে এই যেহেতু রিপা চলে গেছে, এই মেয়ে খারাপ কোনো কাজের উদ্দেশ্যে চলে গেছে, খারাপ কাজ করে টাকা ইনকাম করবে, তা ওই মেয়ের তুই বিয়ে করবি না, তুই নাজমারে বিয়ে করবি, নাজমার সাথে তোর বিয়ের কথাবার্তা আমি ফাইনাল করে ফেলবো। আমি বললাম মা তুমি না রিপারে কথা দিয়েছিলা 2 মাস তুমি আমাকে বিয়ে করাইবে না, 2 মাস পরে যদি রিপা 2 লাখ টাকা নিয়ে আসতে পারে তাহলে তুমি রিপারে আমারে বিয়ে করাবা, তো তুমি এটা কথা দিছিলা, এখন তুমি আমারে কেন নাজমারে বিয়ে করাইবা? আমার আম্মা বলে আরে এই মেয়ে আর আসবে না, এই মেয়ে একটা ভাওতামি করে এখান থেকে চলে গেছে, এই মেয়ে আসবে না, 2 লাখ টাকা এই মেয়ে কোথায় পাবে? আমি বলি মা কোথায় পাবে এটা তো আমিও জানি না, তুমিও জানো না, 2টা মাস অপেক্ষা করো, 2 মাসে তো আর নাজমা হারাই যাবে না, নাজমা তো আছেই, প্রয়োজনে নাজমার সাথে তুমি কথাবার্তা ঠিক করে রাখো। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে আমার আম্মা তখন নাজমাকে কী করে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেয়, কথাবার্তা বলে রাখে, কিন্তু রিপার জন্য অপেক্ষা করে। আর আমিও গোপনে গোপনে রিপারে খুঁজতে শুরু করি যে ও কোথায় গেল। সত্যিকার অর্থে আমি যদি রিপার সন্ধান পাইতাম, আমি কিন্তু আমার মায়ের চোখে ধুলাতে আমি কিন্তু রিপারে বিয়ে করে ফেলতাম। যে ও আসলে কোথায় গেছে, আমি বিশ্বাস করেন এমন কোনো জায়গা নাই যে আমি ওরে খুঁজি নাই। ওরা আত্মীয় স্বজনের বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, অনেক জায়গায় আমি ওরে খুঁজছি, আমি কোথাও ওরে পাই নাই। এবং কোথাও ওকে না পাওয়ার পরে প্রায় 2 মাস অতিবাহিত হওয়ার 3 থেকে 4 দিন আগেই হঠাৎ করে রিপা থেকে জানি বাড়িতে আসছে। এবং বিগত দিনগুলোতে আমার এত যে কষ্টে আমার সময়গুলো কাটছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন ওর জন্য কান্না করতাম, প্রতিদিন ওর বাড়ির উঠানে যাইতাম, ওর মায়েরে বলতাম, ওর বন্ধুরে বলতাম ও রিপা আসছে কিনা, আসছে কিনা। ওরা বলে যে না আসে নাই, কোথায় চলে গেছে। এবং ও আসছে খবর পেয়ে আমি দৌড়ে ওর বাড়িতে গেছি। ওর বাড়িতে যাওয়ার পর ও আমার দেখে একদম জ্বরে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমি তখন বললাম রিপা তুমি 2টা মাসের জন্য কোথাও হাওয়া হয়ে গেলা। ও আমাকে বলে তোমার আম্মাকে বলো বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমি বললাম যে বিয়ের দিন তারিখ ঠিক করতে আমার আম্মারে বলবো? বলে হ্যাঁ তোমার আম্মারে বলো। আমি এসে আম্মারে বললাম যে আম্মা এমনি এমনি রিপা বলতেছে যে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য রিপা নাকি তোমার টাকা ম্যানেজ করছে।
এরপর আমার আম্মা যায় রিপার সাথে কথা বলার জন্য। কথাবার্তা বলার পরে গেলে পরে রিপা তখন আমার আম্মারে বলে যে, আন্টি ঠিক আছে, আমি এই হৃদয়ের বিয়ে করব, তবে আমি নগদ টাকা দিতে পারবো না, আমি 2 লক্ষ টাকার গয়না দিব। আমার কানে গলায় মিলে আমি 2 লাখ টাকার গয়না নিয়ে যাব, আমি আপনাকে নগদ টাকা দিয়ে আমি ওর কাছে বিয়ে বসবো না। মানে আমার আম্মা বলে, হ্যাঁ গয়না দিলে দিবি, সমস্যা নাই, ওই গয়না দিলেও তোরে বিয়ে করে আনবো। পরে রিপা বলতেছে ঠিক আছে, আমি গয়নাই দিব, গয়না দিয়ে আপনার ছেলের কাছে বিয়ে বসবো। এই কথা আমার আম্মা বলে। আমার আম্মা বলার পরে যাই হোক এখানে কথাবার্তা হওয়ার পরে মা তখন এসে আমার বলতেছে যে এই ঘটনা। আমি বললাম, মা 2 লাখ টাকা হোক বা 2 লাখ টাকার গয়না হোক, এগুলো কোথায় পাইলো, কোত্থেকে আনছে? আমার আম্মা বলে, এই মেয়ে কোত্থেকে আনছে বা কোথায় থেকে পাইছে এটা তো আর আমি জানি না, এখন ওইটা আল্লাহ জানে আর এই মেয়ে জানে, আমি কিছু জানি না। পরে হলো কি, এই ঘটনার পরে তখন আমার আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করলো, এবং বিয়ের দিন তারিখ ঠিক করার পরে এই রিপার সাথে আমার তখন বিয়ে হলো। আর গয়নাগাটি নিয়ে আমার আম্মার সাথে কী কী কথা হয়েছে এটা আমি জানি না, তবে বিয়ের আগের দিন রিপা আমার আম্মাকে একটা কথা বললো এইটা যে, আম্মা আমি যে মানে গয়নাগুলো দিতেছি, এই গয়নাগুলো যে স্বর্ণের, এইটা আপনি কারো কাছে বলবেন না। যে গয়নাগুলো দিয়ে আমি হৃদয়কে বিয়ে করতেছি, এই গয়নাগুলো যে স্বর্ণের, এটা আপনি কারো কাছে বলবেন না। আপনি সবার কাছে বলবেন যে এই গয়নাগুলো মানে স্বর্ণের না, এগুলো ইমিটেশনের, মানে নকল স্বর্ণ, এটা বলবেন। তো আমি মায়েরে বললাম যে রিপা এটা বললো, তুমি এটা মানলা কেন? আমার আম্মা বলে, হ্যাঁ মানছি, মানার কারণও আছে, তোরে পরে বলবো। এখন রিপার সাথে আমার আম্মার কী ধরনের কথাবার্তা হচ্ছে বা তারা কী ধরনের পরিকল্পনায় যাচ্ছে বা তারা কী করতেছে, মানে এটা তো ভাই আর আমার মাথায় আসতেছে না বা আমি বুঝিও না। যাই হোক রাতের বেলায় সব কিছু ঠিক হলো, রিপার সাথে দিনের বেলা আমার বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পরে রিপা তখন বাড়িতে আসছে, এবং আসার পরে সন্ধ্যার সময়ে আমার মা করলো কি, রিপার কানে গলায় যা ছিল সব খুলে নিয়ে গেছে সন্ধ্যার দিকে, এবং কানে গলায় সব কিছু খুলে আমার আম্মা নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পর আমি রিপারে বললাম যে কী ব্যাপার, এগুলো সব আম্মাকে দিয়ে দিলা? বলে, হ্যাঁ এগুলো না দিলে তো তোমার আম্মা আমাকে বিয়ে করাবে না, তুমি তো আর আমাকে বিয়ে করো নাই, আমি টাকা দিয়ে তোমার বিয়ে করছি, ওইরকম করেই বলতেছে। তো যাই হোক ওর সাথে আমার বিয়ে শাদী হয়ে রাতের বেলা আমাদের বাসর হবে। বাসর ঘরের ভিতরে যেটা হলো, ও আমাকে বলে যে তুমি আমার শরীরে হাত দিও না বাসর ঘরে। আমি বললাম, কেন, আমি তোমার শরীরে হাত দিব না কেন? আমাকে বলে, দিও না, আমার শরীরে পরে হাত দিও। তো আমার ভিতর তখন একটা সন্দেহ লাগে, মানে খারাপ লাগারই কথা। তা যেহেতু বিয়ে করছে আমি আর কিছু বললাম না, রাতটা কাটাই দিলাম। এবং পরের দিন ও তখন করলো কি, ওদের বাড়ি থেকে লোকজন আসছে, ওর মা বোন আরও কয়েকজন আসছে, ওরা খাওয়া দাওয়া করলো, চলে গেল। অ্যান্ড এইভাবেই তখন রিপা আমার সাথে থেকে গেছে। প্রায় আমি বিয়ে করার 1 মাস পর্যন্ত ওর গায়ে আমাকে হাত দিতে দেয় নাই। প্রতিটা রাতেই যখন আমি ওর গায়ে হাত দিতে যাই, ও আমারে বলেছে, না তুমি আমার শরীরে হাত দিও না, আমি বলবো কখন আমার শরীরে হাত দিবা। এই কথা বলে আরও 1 মাস এই দিক দিয়ে কাটাই দিছে। কেন এগুলো করতেছে ভাই আমি জানি না, কারণ আমি তো সকালবেলা মাঠে চলে যাই, কাজ করি, বিকেলবেলা ঘরে আসি, ও আমার সাথে থাকে, আমার সাথে রান্নাবান্না করে। এদিকে যে আমার যে ছোটো বোনটা আছে, ওই বোনেরও বিয়ের সাথে ঠিক হয়ে গেছে, এক জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার বোনের বিয়ের পরের দিন, মানে আমার একদম ছোটো যে বোনটা, ওই বোনের বিয়ের পরের দিন এই রিপা তখন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িত হলো। এবং আমি তখন ওরা বারবার জিজ্ঞেস করলাম যে, কেন তুমি আমাকে 1 মাস এভাবে ঝুলে রাখলা? তুমি কি আমার উপরে প্রতিশোধ নিলা? আমি তো কোনো কিছু করি নাই, তুমি আমারে কথা বললে, তুমি এই ব্যাগ টেক নিয়ে কোথায় চলে গেলা? আমি তো তোমার এত খোঁজা করছি, তা তুমি তো আসলা না, এটা ওইটা নিয়ে। অ্যান্ড এই ঘটনার কিছুদিন পরে, আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে রিপা হঠাৎ করে মানে আমার আম্মার কাছে স্বর্ণের একটা চেন চাইছে, যে আম্মা আমার গলাটা খালি, আমার একটা স্বর্ণের চেন দেন, আমি গলায় দিব। আমার আম্মা তখন স্বর্ণের চেনটা দেয় না। এই স্বর্ণের চেনটা নিয়ে রিপার সাথে আমার আম্মার তখন কথা কাটাকাটি। রিপা বলতেছে স্বর্ণের চেনটা দেন, আমার আম্মা দেয় না। এই তর্কাতর্কি করতে করতে একদিন হঠাৎ করে এসে আমার আম্মা আমারে বলতেছে, আরে তোর বউ তো আমারে গজব করছে, তোর বউ তো আমার সর্বনাশ করছে, তোর বউয়ে স্বর্ণের একটা স্বর্ণের দিছে আর বাকিগুলো সব কিছু নকল স্বর্ণ, মানে ও মুখে যা বলছে তাই। আমি বললাম, এটা তুমি কি বলো? আমি বললাম, মা তোমার কথা আমি বুঝি না, মানে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আমার আম্মা একটা গয়না বিক্রি করছে। আমার আম্মা বলে, আমার আম্মা যে গয়নাটা বিক্রি করছে ওই গয়নাটাই ছিল স্বর্ণের, আর বাকি সবগুলো হচ্ছে আপনার নকল স্বর্ণ। আমি বলতেছি, এটা তুমি কি বলো? রিপা তো কখনোই নকল, মা বলে এগুলো নকল স্বর্ণ। ভাই বিশ্বাস করেন, আমি তখন আসমান থেকে পড়ছি যে, কি বলো মা, এগুলো তুমি নকল স্বর্ণ? বলে, হ নকল স্বর্ণ। এই বলে মা তখন স্বর্ণগুলো আমার সামনে দেয়, যে দেখ, তুই আগুনে পরীক্ষা করে দেখ। তো স্বর্ণগুলো আমি যখন আগুনে পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ আসলে স্বর্ণগুলো কালো হয়ে যাচ্ছে। পরে আমি রিপারে বললাম যে, রিপা তুমি এই স্বর্ণ আনলা কোত্থেকে? স্বর্ণ যে মাকে দিলা, এগুলো তো আসল স্বর্ণ, এগুলো তো নকল। ও আমাকে বলতেছে, এগুলো আমার স্বর্ণ না, আমি এগুলো মারে দিই নাই, মারে আমি অন্য ডিজাইনের স্বর্ণ দিছি, মারে বলো স্বর্ণ দেওয়ার জন্য, আমি তো আসল স্বর্ণই দিছি, এটা নকল হবে কেন?
এই তখন রিপার সাথে মায়ের ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লাগার পরিপ্রেক্ষিতে মা তখন রিপারে বলতেছে, তাহলে তুই 2 মাস কই ছিলি, তুই 2 মাস কোথায় গেছিস, তুই 2 মাস খারাপ কাজ করে আইসা তুই একটা স্বর্ণের দিয়া বাকিগুলা নকল স্বর্ণ দিয়া তুই আমার ছেলের কাছে বিয়ে বসছিস। এই নিয়ে ধরেন রিপার সাথে আমার আম্মার তুমুল পরিমাণের ঝগড়া, এত পরিমাণের ঝগড়া ভাই বলার মতো না। মানে আমি আর এগুলো নিতে পারতেছিলাম না, মানে বউ শাশুড়ির এমন ঝগড়া, মানে আমার মাথায় এগুলো ঢুকতেছে না যে আমি এখন কী করবো, মানে মনে হয় যেন নিজে নিজে আত্মহত্যা করে মরে যাবো, এরকম একটা অবস্থা। আমি রিপারেও বুঝাইতে পারি না, মারেও বুঝাইতে পারি না, এইরকম করে দিন এগুলো কাটতে কাটতে আমার আম্মা তখন মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে রিপা নকল স্বর্ণ দিয়ে আমার কাছে বিয়ে বসছে, আসলে একটা স্বর্ণ কিনছে, ওইটা কেনার জন্য রিপা 2 মাস চলে গেছে, 2 মাস খারাপ লোকের সাথে খারাপ কাজ করে আসছে। এইরকম করে আমার আম্মা এগুলো বলে। একদিন দুপুরবেলা, দুপুর বলতে আপনার 11টার দিকে আমার আম্মা আমারে বলে, তুই যে বউ নিয়ে সংসার করছ ওরা তুই ছেড়ে দে, ওরা তুই ছেড়ে দে। মানে মা বারবার বলে রিপারে ছেড়ে দেওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে আমি রিপারে কেন ছাড়বো? আমার আম্মা শেষ পর্যন্ত আমাকে বলে যে রিপা যে 2 মাস বাড়িতে ছিল না, ওই 2 মাস কোনো জায়গায় গিয়ে খারাপ কাজ করে স্বর্ণ কিনছে, আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই রিপার মাথায় হাত দিয়ে, তুই রিপার মাথায় মানে রিপারের মাথায় হাত দিয়ে তুই রিপারে জিজ্ঞেস কর। পরে আমি তখন করলাম কি যে আমি পরে ওরে আমি বললাম যে ঠিক আছে, আমি ঘরে যেয়ে বলতেছি, আচ্ছা রিপা তুমি তো 2 মাস বাড়ির বাইরে ছিলা, তা 2 মাস বাড়ির বাইরে থাকার পরে তুমি আমারে বলো তো, তোমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি আমাকে তোমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি 2 মাস কোনো ছেলের সাথে কোনো খারাপ কাজ করো নাই, তুমি এই স্বর্ণ আনলা কোত্থেকে? একটা স্বর্ণই ধরলাম, ওইটার দামও তো কম না, এটা তুমি কোত্থেকে আনলা? তুমি মানে মাথায় হাত দিয়ে বলো তো, বা কোরআনের কসম করে বলো তো যে তুমি এই স্বর্ণটা কোত্থেকে আনছো, বা এটি নিয়ে তার সাথে তখন আমার মানে দ্বন্দ্ব হইতেছে। ওই সময় কিন্তু ওর পেটে কিন্তু আবার বাবু আছে, মানে বাবু আসছে এরকম একটা অবস্থা, মানে বাবু হবে বা এরকম ও বলছে আর কি। এখন এটা সত্য কি মিথ্যা এটা আমি জানি না। এবং ও তখন আমারে বলে যে না, ওই এটা কোনো কিছু বলতে পারবে না। আমি বললাম যে আমার কাছে বলো, আমার কাছে বলো, কি বলো, বলো না কেন, বলে না। এবং এই ঘটনার কয়েকদিন পরে আমি জানতে পারি ও যে পেটে বাবুর কথা বলছে এটাও মিথ্যা, আসলে ওর পেটে কোনো বাবুও আসে নাই। তো এটা তো একটা মিথ্যা ছিল। আবারও 2 মাস ধরে কই ছিল, কোন জায়গায় ছিল, এখান থেকে আবার স্বর্ণ কিনছে, এই সব কিছু মিলে একদিন রাতের বেলা ওর সাথে আমার ঝগড়া লাগছে। সন্ধ্যা রাতে ঝগড়া লাগছে, যেহেতু বাবু পেটে হয়েছে এটাও মিথ্যা কথা বলছে। এবং ওরকমও মানে যে আমি তখন কোরআন নিয়ে আসছি, রাতের বেলা আমি কোরআন শরীফ নিয়ে আসছি অজু করে, যে কোরআনে হাত দিয়ে তুই বলবি যে বিগত 2 মাস, যে 2 মাস তুই বাড়ির বাইরে ছিলি, ওই 2 মাস তুই কোনো ছেলের সাথে খারাপ কাজ করস নাই। কারণ মা আমার কানের মাঝে কান পড়া দিতে 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 আমার মাথাটা ভাই পুরো গরম করে দিছে, আমার মেজাজ, আমার মাথা, আমার সব কিছু গরম করে দিচ্ছে। আমি কোনো কিছু নিতে পারতেছি না যে এইরকম চিটিং আমার সাথে কেন হবে, এরকম প্রতারণা আমার সাথে কেন হবে, এবং কেন রিপা আমার সাথে এরকম প্রতারণা করবে, ও আমার সাথে এরকম চিটিং করলো। পরে কোরআন শরীফটা যখন ওর সামনে আইনে দিলাম, ভাই ও কোরআনে হাত দেয় না, ওই কোরআনে হাত দেয় না, কোরআনে হাত দেয় না। আমি তখন বলি কোরআনে হাত দিয়ে বল যে তুই 2 মাস কোনো খারাপ কাজ করস না কোনো ছেলের সাথে। এবং কোরআনে হাত না দেওয়ার পর আমি তখন কোরআনটা বাইরে নিলাম, নিয়ে কোরআনটা রাইখা আমি মায়ের ডাক দিলাম, আমার যে ছোটো 2 বোনের বিয়ে মানে ছোটো 2 বোনের ডাক দিয়া মায়ের মোকাবেলায় বললাম যে মা তুমি তো বলতেছো ওকে তালাক দেওয়ার জন্য, আমি তোমার সামনে ওরে 3 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এইভাবে 3 তালাক দিয়ে আমি তখন ঘর থেকে বেরিয়ে গেছি। এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি গিয়ে আমার এক পাশের বাড়ির আমার এক ছোটো ভাইয়ের সাথে ঘুমাইছি। রাত্র 1টার দিকে আমার মা তখন আমার এই বাড়িতে এসে আমার ডাকতেছে, ওরে হৃদয় তাড়াতাড়ি আয়। মাকে তো জানাই আমি ওই বাড়িতে ঘুমাইছি, মায়ের যাওয়ার সময় ভুলে গেছি। আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে মা বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, অন্য কোথাও চলে যা। আমি যে অন্য কোথাও চলে যাবো, কেন অন্য কোথাও চলে যাব? মা বলতেছে আরে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি অন্য কোথাও চলে যা, তোর বউয়ে ফাঁসি দিছে। হ্যাঁ মানে কি বলো তুমি, কে ফাঁসি দিছে? বলে রিপা। আমি বললাম কবে? এই তো কিছুক্ষণ আগে ওর ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে ঘরের দুয়ারে, তোর যে গাছের সাথে আমি বাইদা রাখছিলাম ওই গাছের সাথেও ফাঁসি দিছে, তুই বাড়ি থেকে পালা, পুলিশ এলে তোর ধরবো। মানে আমি তখন কি রিপার দিকে যাব না মার দিকে যাব না কোন দিকে যাবো বুঝতে পারতেছিলাম না। মা আমার ধাক্কা কোনোভাবে আমার খালার বাড়িতে পাঠিয়ে দিল। আমি আমার খালার বাড়িতে রাতের মধ্যে গিয়ে পৌঁছাইলাম, এবং পরের দিন মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলাম, জানতে পারি পুলিশ এসে মানে রিপার লাশ নিয়ে গেছে হসপিটালে রিপার লাশ নিয়ে গেছে। আপনার দুপুর তখন প্রায় আপনার 11টা কি 12টা 1টার মতো বেজে গেছে। আমি তখন আর নিজের ধরে রাখতে পারি নাই যে হসপিটাল ও লাশ কাটতে নিছে। আমি ওই হসপিটালে চলে গেছি দৌড়ে, যে মানে আমি আর নিজের ধরে রাখতে পারি না। হসপিটালে যাওয়ার পরে লাশ যখন পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টম করে লাশ তখন দিয়ে দেওয়া হয়। লাশ নিয়ে যখন আসে ওই পোস্টমর্টম যে করে সেই ডাক্তার বলে, মানে ওই ডাক্তার যিনি পোস্টমর্টম করে আর কি, যে ডোম, সে বলে মানে ওই রিপোর্টের মধ্যে লেখা থাকে আমার বউর একটা কিডনি ছিল না, আমার বউয়ের একটা মানে কিডনি নাই, ওর একটা কিডনি নাই। এবং কিডনি নাই এটা শোনার পরে মানে আমি তখন আর মানতে পারলাম না, কী ব্যাপার কিডনি নাই। এবার আমি তো ওই জায়গা দেখে তো পরে লাশ নিয়ে এসে বিকেলের মধ্যে, তখন যেহেতু আত্মহত্যা করে মারা গেছে, বিকেলের মধ্যে ওকে দাফন করে দিছি।
এবং দাফন করে দেওয়ার পর আমি তখন ঘরে আসছি। ঘরে আসার পর ও যে ঘরে ছিল, ওই ঘরে ও যে বিছনায় ঘুমাইছে, বিছনায় বালিশের নিচে আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে, ঘর পরিষ্কার করতে গিয়ে, ওই দিনে যেদিন ওকে দাফন করছে ওই দিন রাতের বেলায় বালিশের নিচে ভাই আমি একটা চিঠি পাই, একটা চিঠি। এবং চিঠির মধ্যে ও লিখে গেছে যে আমি তোমাকে ভালোবেসে জীবনের সর্বোচ্চটা দিয়েছি, কিন্তু তোমাকে আমি পাই নাই। তুমি কোরআন শরীফ এনে আমার সামনে দিয়েছ, যাতে কোরআনে হাত দিয়ে বলি বিগত 2 মাস কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয়নি। আমি মৃত্যুর আগে তোমাকে সত্যিটা বলে যাই, বিগত 2 মাস আমার শুধু একটা লোকের সাথে খারাপ সম্পর্ক হয়েছে এবং এটা করতে আমি বাধ্য হয়েছি, যার জন্য আমি কোরআনে হাত দিয়ে তোমাকে বলতে পারি নাই যে কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয়নি। আমি বাইরে থেকে গিয়েছিলাম টাকার উদ্দেশ্যে, কোনোভাবে আমি টাকা ম্যানেজ করতে পারিনি। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকার এক মেডিকেলে আমার এক বান্ধবীর কাছে যাই এবং সেই বান্ধবীর নাম ঠিকানা আমি তোমাকে দিয়েছি। দেখো, ও সেই ইয়াতে হসপিটালে ক্লিনারে চাকরি করে। সেই হসপিটালে একজন ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমি আমার একটা কিডনি বেচার ব্যবস্থা করি। এবং আমি যখন আমার কিডনি সেল করতে যাই, ডাক্তারের ভাষ্য মতে সেখানে আমার বাবা মা, আর বিয়ের আগে বাবা মা, আর বিয়ের পরে আমার স্বামী, এদের কারো সিগনেচার লাগবে। এদের কারো ডকুমেন্ট ছাড়া এভাবে সরাসরি আমার এখান থেকে কিডনি তারা ট্রান্সফার করবে না, কিডনি নিয়ে যাবে না। এই জন্য আমি আমার বাবা মাকেও জানাইতে পারতেছিলাম না, তোমাকেও জানাইতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত ওই ডাক্তারকে ম্যানেজ করার জন্য আমাকে যেটা করা দরকার আমি সেটা করতে এবং করতে আমি বাধ্য হয়েছি। এটা করার পরেই ডাক্তার আমার অপারেশন করেছে এবং আমার একটা কিডনি নিয়ে গেছে। আর ওই কিডনি বিক্রির টাকা দিয়ে আমি আসছি এবং আমি আসার সময় স্বর্ণগয়না কিনে নিয়ে আসছি। আমি বিয়ে করব, আমার স্বামীর কাছে যাব, এই জন্য আমি নিজের টাকা দিয়ে স্বর্ণ কিনে বাড়িতে আসছি। তো আমি তোমার মাকে যে স্বর্ণগুলো দিয়েছিলাম এগুলো সবই অরিজিনাল ছিল। আমি তোমার মাকে কোনো নকল স্বর্ণ দিই নাই, আমি কোনো নকল স্বর্ণ দিই নাই। এবং বিয়ের আগে তোমার মা প্রতিটা স্বর্ণ আগুনে পুড়িয়ে আমার কাছ থেকে চেক করে নিয়ে গেছে। বিয়ের পরে তোমার আম্মা আমাকে তোমার সংসার করাবে না বলেই বলতেছে স্বর্ণগুলো নকল। যদি পারো আমাকে মাফ করে দিও। এই সমাজে আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ গরিব করে আমাকে জন্ম দিয়েছি, এটাই আমার পাপ। আর সেই পাপে পাপিষ্ট হয়ে আমি এই বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলাম। চিঠিটা পাই আমি বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ওর কবরের কাছে মধ্যরাতে গিয়ে কান্না করতে শুরু করলাম। আমি শুধু একটা কথাই বললাম যে তুমি একবার ফিরে আসো। আমাকে এই কথাগুলো তুমি আগে কেন বললা না? কেন তুমি আগে আমাকে বললা না? কেন তুমি আমাকে আগে জানাইলা না? কেন তুমি চলে গেলা? এবং এর পরের দিনে হঠাৎ করে মানে এই সারাটা রাত আমি কবরে থাকি। পরের দিন 8টা বাজে আমি বাড়িতে আসা মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যায় কারণ হচ্ছে পুলিশ বলতেছে যে তার নাকি মানে আমার ওয়াইফের নামে হসপিটাল থেকে মামলা হয়েছে। কে মামলা করছে? যে আমি আমার ওয়াইফকে মানে টর্চার করছি, মানসিকভাবে মারছি, অত্যাচার করছি, যার জন্য আমার ওয়াইফ আত্মহত্যা করছে। সেই মামলায় আমাকে তখন ধরে নিয়ে যায়। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ মামলা করেনি, রিপার মা বা রিপাদের বাড়ি কেউই মামলা করেনি। কিন্তু এরপরেও পুলিশ আমাকে কেন ধরে নিয়ে গেল আমি না জানি না। এবং ধরে নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে থানাতে প্রায় আপনার 2 মাসের মতো ছিলাম। 2 মাস আমাকে আটকায় রাখে এবং 2 মাস আটকে রাখার পরে 2 মাস পরে আমাকে থানা থেকে ছেড়ে দেয়। এবার 2 মাস পরে যখন আমাকে থানা থেকে ছাড়ার পরে আমি দেখতে পাই রিপা মানে আমার মা খালি রিপার কবরে চারপাশে ঘুরে আর বলে কই রাখলাম মানে পাগলামি করে। এবং পরে অনেকেরই জিজ্ঞেস করে যে কী হয়েছে, মানে আমি তো জেলে ছিলাম, আমিও শুনতে পাই নাই। এবং আমাদের এলাকার লোকের মাধ্যমে জানতে পারি রিপা নাকি প্রতি রাতে এসে আমার আম্মাকে মারতো। মানে রিপার আত্মা প্রতি রাতে এসে আমার আম্মাকে মারতো, আমার আম্মুর গায়ে হাত তুলতো। এবং মা এগুলো সহ্য করতে না পেরে বলতো আমার গয়না আমাকে দিয়ে দে, আমার গয়না আমাকে দে। একদিন রাতের বেলায় নাকি রিপার কবরের উপরে মা সমস্ত গয়নাঘাটিগুলো রেখে আসে এবং রেখে আসার পরের দিন আমার আম্মা গিয়ে আর গয়না ওইখানে পায় না। এবং গয়না না পাওয়ার পরেও ওই গয়না খুঁজতে আমার মা আজকে 15-16 দিনের মতো পাগল। এই কথা আমি আমার এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি। আমার মায়ের উপর তখন অনেক রাগ, অনেক অভিমান, মা কেন এটা করলো। মা পুরিয়ে পাগল হয়ে গেছে তখন, মানে একদম কাপড় চোপড় খুলে কবরের মধ্যে শুধু রিপার কবরে খোঁজে আমি কই রাখলাম, কে নিল, খালি এগুলা করে, মানে পুরোপুরি পাগল হয়ে যায়। এবং মায়ের পাগল হয়ে যাওয়ার পরে রিপার মৃত্যুর পরে আমার ছোট 2টা বোনের কিন্তু তখন বিয়ে হয় নাই। এরাও তখন আমার আম্মুর সাথে পাগলের মতো ঘুরতেছে। অ্যান্ড এইরকম করতে আমার অবস্থা একটা সময় এরকম হয়েছে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। আর আমার যে ছোট 2টা বোন ছিল তাদেরকে নিয়েও গ্রামের মানুষ নানান ধরনের কথাবার্তা বলতেছে। আমার যে ছোট 2টা বোন ছিল তারা যথেষ্ট ভালো ছিল। আমার বোনগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই সময় মায়ের শিকল দিয়েও বাইরে রাখা যেত না। মা ওই রিপার কবরে
খালি রিপার কবরে দৌড়ায়, শুধু বলে আমার বোনগুলোর মুখ থেকে আমি জানতে পারি যে আমার মা নাকি প্রতি রাতে বলতো আমারে মারিস না, আমারে ছেড়ে দে, আমি তোর স্বর্ণ দিয়ে দিব, আমি তোর গয়না দিয়ে দিব, এগুলো বলে নাকি প্রতি রাতে কাঁদতো। এরপর আমার বোনদের সাথে আলোচনা করেই মা কবরস্থানে গয়নাগুলো রেখে আসে। এর পরের দিন গিয়ে নাকি গয়নাগুলো পায় না, এবং গয়নাগুলো না পাওয়ার পরে মা তখন পাগল হয়ে যায়। তো আমার দুইটা বোনও তখন যুবতী হয়ে যায়, আমিও তখন হসপিটাল থেকে আসার পরে খাই না, দাই না, ঘুমাই না, মানে পাগলের মতো হয়ে গেছি। এরকম করতে করতে আপনার রমজান মাস আসে। রমজান মাসে আমি আমি আপনার যেই শবে বরাতের রাত্রিবেলায় আমাদের এখানে শবে বরাতটা অনেক ভালো করে উদযাপন করা হয়। শবে বরাতের রাতের বেলায় আমি তখন সারাটা রাত আল্লাহর কাছে কাঁদলাম। কাঁদা মসজিদে আমি তখন ঘুমিয়ে গেলাম রাত্র 2টা-2:30 বাজে, এবং ঘুমিয়ে যাওয়ার পরে 2টা-2:30 বাজে আমি তখন স্বপ্নে দেখতেছি আমার বউ রিপা আমার কাছে স্বপ্নে আসছে, এসে আমার বলতেছে তোমার ছোট 2টা বোনের বিয়ে দাও না কেন, লোকে তো ওদেরকে নিয়ে খারাপ কথা বলে, আমাকে স্বপ্নে বলতেছে। আমি বললাম যে আমি কিভাবে বিয়ে দিব, ওদেরকে বিয়ে দেওয়ার সামর্থ্য তো আমার নাই, ওদেরকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা লাগবে, আমি টাকা পয়সা কোথায় পাবো? ও বলে আমার কাছে কিছু টাকা পয়সা গয়নাগাটি আছে, এগুলো নিয়ে তোমার বোনের বিয়ে দাও। আমি বললাম কোথায়? স্বপ্নে ওর সাথে আমার কথা হচ্ছে। ও বলে আমার কবরের ভিতরে। আমি শুনি মানে অবাক হয়ে গেলাম, তোমার কবরের ভিতরে? বলে হ্যাঁ, তো আমার কবরের ভিতরে, তুমি আমার কবরের ভিতরে পাইবা, আমার কবরটা খুইরো দেখবা আমি ওখানে আছি, আমার সাথে গয়নাগুলো আছে, এগুলো বিক্রি করে তোমার বোনদেরকে বিয়ে দাও। এই কথা বলে তখন ও আমার স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে রাত তখন 3টা বাজে, আমি স্বপ্ন ভাঙার পরে উঠলাম, উঠে দেখি সবাই নামাজ পড়তেছে। তখন ওই মুহূর্তে আমাদের ইমাম সাহেব তখন ওই মসজিদের ঘরের মধ্যে আছে, মানে উনি ওনার রুমে চলে গেছে। আমি কি মসজিদের রুমে ইমাম সাহেবকে ডাকতেছি, ও হুজুর উঠেন, কথা আছে। ডাক দেবো, হুজুর তখন উঠলে বলে যে হুজুর এই ঘটনা। হুজুর বলে আপনার মায়ের ঘটনাটা আমি শুনেছি, আপনার মা যেটা বলছে এটা, আপনার মা এরকম একটা ঘটনা করছে, এরকম একটা স্বপ্ন আপনার মাও সবসময় দেখতো, আপনার মাকে ঘুমের ঘরে এসে মারতো, এবং আপনি এরকম একটা স্বপ্নে দেখছেন। আমার কাছে মনে হয় আপনি আপনার বউর কবরটা ঘুরে দেখেন যে ভিতরে কিছু আছে কিনা। আমি বলছি ভাই আমার বউয়ের কবরের জন্য, আমি গয়নার জন্য আমার বউয়ের আমি কবর খুলবো না। উনি বলে আপনি কবর খোলেন এবং কবর খুলে দেখেন আপনি কিছু পান কিনা, যেহেতু আপনার বউ আপনাকে নিজে বলছে আপনি কবর খুললে কোনো সমস্যা হবে না। আমি বললাম না ভাই, আমার বউর আত্মায় কষ্ট পাবে, আমি কবর খুললাম না। এরপরে রাতের বেলায় আমি সেমভাবে আবারও স্বপ্নে দেখলাম, ও আমাকে সেম কথাই বলতেছে, কবর থেকে গয়নাগুলো নিয়ে যাও, ওগুলো বিক্রি করে তোমার বোনের বিয়ে দাও, তুমি কিছু একটা করো। এই কথাগুলো আমাকে আবারও বললো, এবং বলার পরে আমি তখন করলাম কি, আমার ইমাম সাহেবকে আবার জানালাম। পরে ইমাম সাহেব আমাকে মুয়াজ্জিন সহ বললো ভাই আপনি কবর করেন, আমরা আসি। এবার ইমাম সাহেব, মুয়াজ্জিন, আমি সহ আমাদের গ্রামের আরও কয়েকজন লোক মিলে আমি তখন একদিন দুপুরবেলা আমার বউর কবর করার জন্য প্রস্তুতি নিলাম, এবং কবর করতে করতে আমার বউর কবর করলাম। করার পরে আল্লাহ আকবার, আল্লাহ সাক্ষী, এবং আমার এখানে যে লোকগুলো ছিল আমি আপনাকে অনেকেরই ফোন নাম্বার দিয়েছি, আপনি যোগাযোগ করে দেখবেন যে আমার বউয়ের কবর খোলার পরে আমার বউয়ের কবরের ভিতরে আমি তখন একটা লাল কাপড় মানে পেঁচানো অবস্থায় আমার বউয়ের লাশের উপরেই আমি তখন এই স্বর্ণের পোটলাটা পাই। ওখানে অনেকগুলো গয়নাগাটি ছিল, আমি স্বর্ণের পোটলাটা পাই। ইভেন আমরা যখন আমার বউকে দাফন করছিলাম তখন বউয়ের মুখটা আমরা খুলে দিয়েছিলাম, একটা লাশ দাফন করার সময় মুখটা খুলে দিতে হয়, বাঁধনগুলো খুলে মুখটা খুলে দিই। আমি দেখলাম যে আমার বউ মনে হয় যেন এখনও হাসি দিয়ে আছে, ওর পোস্টমর্টেম যে করছে দাগগুলো আছে, সেলাইগুলো আছে, এগুলো মনে হয় এখনও আছে, মানে এমন একটা অবস্থা মনে হয় যেন এই মাত্র দাফন করা হয়েছে। আমি এখানে আমার বউকে জড়াই ধরে কান্না করতে শুরু করি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই আমাকে উপর থেকে ডাকতেছে যে আপনি উঠে আসেন, এখানে যদি আপনি থাকেন আপনার বউয়ের আত্মায় কষ্ট পাবে। এবং আমাকে তখন তারা উঠে নিয়ে আসে, এবং আমি তখন পুনরায় আবারও উপরে বাঁশ দিই, এবং বাঁশ দেওয়ার পরে আমি মাটি দিই আমার বউকে আবারও, এবং আমার বউয়ের ওই গয়নাগাটিগুলো বিক্রি করে পরে আমি আমার ছোটো 2টা বোনের বিয়ে দিই। এবং আমি নিজে শেষ পর্যন্ত আমি চিল্লায় চলে যাই। চিল্লায় মানে আমি বিভিন্ন ধরনের আপনার মানে যেটাকে বলে তাবলিগ জমাতে ঢুকে যাই। আমি এখন পর্যন্ত তাবলিগ করি, বিভিন্ন জায়গায় যাই, তাবলিগ করে আমার বউর জন্য দোয়া করি। এখনও আমি মাঝে মাঝে আমার বউকে আমি স্বপ্নে দেখি, রিপাকে আমি স্বপ্নে দেখি, রিপার সাথে এখনও আমার মাঝে মাঝে স্বপ্নে দেখা হয়। এবং এই তাবলিগ জমাতে আসার পরে আমি আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনতাম, কিছু কিছু গল্প আমার কাছে ভালো লাগতো, এবং সেখান থেকে আমি নেত্রকোনার একটা মসজিদে বসে আমি আপনাকে আমার কথাগুলো লিখলাম। যদি পারেন আপনি আমার কথাগুলো রেকর্ড করবেন। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, এখন আমার মোটামুটি অনেকটা বয়স হয়েছে, আমি তাবলিগ জমাতের সাথে আছি, এবং মৃত্যু পর্যন্ত ওই তাবলিগ জমাতেই থেকে যাব। আমি আর বাড়ি ঘরে যাই না। আমার একটা বোনকে আমি ঘর জামাই বিয়ে দিয়েছি, আর একটা বোনকে আমি দূরত্বে বিয়ে দিয়েছি। আমার 2টা বোনে ভালো অবস্থানের মধ্যে আছে। আপন ভাই আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উনি আমাকে এখানে কয়েকটা নাম্বার দিয়েছেন, ওনাদের মসজিদের যে ইমাম সাহেব,
এখন উনি ইমামতি করে না, কারি আব্দুল হামিদ ছিল, আব্দুল হালিম ছিল ওনার ইয়ের নাম, মানে ওনার ওই ইয়েটার নাম ছিল, হুজুরের নাম ছিল। আমি হুজুরকেও ফোন দিয়েছিলাম এবং হুজুর আমাকে বললো ওনারা এটার সাক্ষ্য প্রমাণ ওনারা নিজে দেখছে কবর খোলার পরে, যে ওখানে তার বউয়ের স্বর্ণগয়না পাওয়া গেছে। এটা আমার কথা হলো, কবরের উপরে স্বর্ণগুলা রেখেছিল তার মা, কিন্তু এই স্বর্ণগয়না কিভাবে ভিতরে গেল এবং দাফন করার পরে, মানে দাফন অবস্থায় ছিল, এরপরে এই গয়নাগুলো কিভাবে ভিতরে গেল। আমি কিছুদিন আগে সিলেটের এরকম একটা গল্প পেয়েছিলাম এবং আমি একজন লোক দ্বারা, মানে কবরের ভিতর থেকে এক মহিলা জিগির করতে, এটা শোনা যেত, শ্রীলঙ্কার একজন মহিলার ঘটনা। আমি ওখানে একজন লোক দ্বারা পাঠিয়ে সেটা আমি যাচাই করেছি যে হ্যাঁ আসলে কবরের ভিতর মহিলা জিগির করে, আমার লোকেরা নিজের কানে এটা শুনে আসছে। এবং আজকের এই ঘটনা আমাকে সত্যি অবাক করে দিয়েছে। মানুষের মৃত্যুই তার জীবনের শেষ নয়, মৃত্যু শুধুমাত্র একটা পরিবর্তন। মৃত্যুর পরে মানুষের জীবনের আসল জীবন শুরু হয়। এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। যা করেছে হৃদয়ের মা, সেটার বুক সে এখনও করে যাচ্ছে। হৃদয়ের ভাষ্যমতে তার মা এখনও পাগল, এখনও তার মা যে ঠিকানা আছে ওই ঠিকানা আমাকে দিল যে আমার আম্মা এখনও পাগল, আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। এখনও কবরস্থানে পড়ে আছে, রিপার কবরেই পড়ে থাকে, কান্নাকাটি করে আর ক্ষমা চায়। আর আমি প্রতি কয়েকদিন পর আমার বউকে স্বপ্নে দেখি, আমার বউর সাথে স্বপ্নে আমার এখনও যোগাযোগ হয়, আল্লাহ ভালো জানে। এবং আমি সত্যি গল্প শুনে অবাক হয়ে গেলাম। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।